যেতেন, তখন কোনো হ্যাঁ। একটা বিষয়ের উপরে হ্যানিম্যানকে চিন্তা করতে বলে যেতেন। অ্যাকচুয়ালি হ্যানিম্যানের বাবা এবং তাদের ফ্যামিলি পুরো রুশোর ভাবধারা, মানে রুশোর ভাবধারায় আর কি ওরা অনুপ্রাণিত ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, ওই দার্শনিক জন্য ওইরকম একটা চিন্তা করতে বলতেন, এবং সেটা ফিলোসফিক্যাল লজিক্যাল হতে হবে, সেই ভাবনাটার উপরেই তার বাবা কাজের থেকে এসে হ্যানিম্যানকে প্রশ্ন করতেন এবং হ্যানিম্যান সুন্দর উত্তর দিতেন। সোজা কথা ভাবনা। ভাবতে মগজ হবে। যুক্তিটাকে শানিত করা, হ্যাঁ, পরিশীলিত যুক্তি করা। যুক্তি দ্বারা হবে না। আমাদের পুরোটাই তো ইন্ডাকটিভ লজিকের উপরে গড়ে উঠেছে, হোমিওপ্যাথিটা টোটালি ইন্ডাকটিভ লজিক। অতএব চিন্তা করতে হবে, ভাবতে হবে, লজিক্যালি ভাবতে হবে। শুধু ভাবলে হবে না, আকাশ কুসুম ভাবলে হবে না। কার্ডিনাল প্রিন্সিপাল সহ ভাবতে হবে, সেটা বললেই তো ঝামেলা লেগে যাবে। হ্যাঁ। বুঝতে পারছিস তবে হ্যাঁ, কার্ডিনাল? আমি জবাবটা দিয়েছি, কেন্ট থেকে উদ্ধৃতিটা তুলে দিয়েছি, ভেবেছিলাম বোধহয় ও ফুসফাস কিছু করবে, কিন্তু তা করেনি। পলিটিক্স না, এবার আর কি ভাববে রে? আর করবে কি না। ভাববে না? ও সুচিত ও- ওর সঙ্গে আমার একবার লেগেছিল অনেক দিন আগে। তারপর সেটা শুভ্র সামলেছিল। হ্যাঁ, তো তার শুভ্র সামলেছিল, তো তারপরে আমি আর ওর এই ব্যাপারে নাক গলাই না কোনো ব্যাপারে। না তা না না, আমি আর দিতে চাইছি না ওর উত্তর। উত্তর দিলেও আরো খেপে যাবে। আরে হ্যাঁ, শোন, কিন্তু অন্তত কিছু মায়া বোঝেন। মায়াজাম মানে না, আবার এমন বক্তব্য রাখছে মনন দিয়ে স্কিন ডিজিজ সারের সাবপ্রেশন ভ্যালিয়েশন নজরে তো পড়ে না। ওকে সাপোর্ট করছে এমন লোকও আছে। তুই যাবি কোথায়? তার চোখটা কোথায়? তো অন্ধ তো সবগুলো, যেটাই পার্থ খুব ভালো বলেছে। যারা এই কি পার্থ কি বলেছে, যারা কি চোখ থাকতেও চোখের কি যেন একটা কথাটা পার্থ খুব ছোট। জেগে ঘুমোয়, জেগে ঘুমোয়। হ্যাঁ, যারা জেগে ঘুমায়, পার্থ জেগে কথা, ঘুমোয়। হ্যাঁ, তাদের হ্যাঁ জাগানো যাবে। পার্থ মারাত্মক কথা ছোট্ট করে বলে দিয়েছে। হুম। হ্যাঁ। তো হ্যাঁ, এদের পেছনে সময় তপনদা নষ্ট যে কথাটা বলেছে ওটা তো না না, সেটা কেন্টে আমি আছে। করতে চাই। তপনদা লেভেলে গেলে সুইসাইড করে, সেটা যদি একটু বল। সাইকোটিকরা তো ঝট করে আজকে সুইসাইড করে না। আজকে ওই যে আলোচনায় যাব না, যখন ওই ইয়ে আর আলোচ্য বিষয় হলো দ্য সিক ফ্রম ক্যান্ট ফিলোসফি লেকচার 2। আর লেকচার টু, আর কিছু লেকচার হ্যাঁ, লেকচার লেকচার 1। লেকচার ওয়ান, লেকচার 1, 2 নয়। লেকচার ওয়ান। না না স্যার, হ্যাঁ লেকচার 1, সরি সরি, হ্যাঁ, লেকচার লেকচার 1। ওয়ান। ওটাই হ্যাঁ, প্রথম প্রথম শুরু করছেন কেন্ট। 2 হচ্ছে হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর। জি 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 স্যার। ঠিক আছে স্যার, আপনি আলোচনা শুরু করে দিন। আর আমাদের মানিকলাল মন্ডল স্যার তো আছেন, সঙ্গে দীপেন পাল আছেন, ডক্টর দীপেন পাল। হ্যাঁ স্যার, আছি আমি। হ্যাঁ হ্যাঁ, আপনিও বাংলাটা নিয়ে রাখবেন। আম, তাহলে আচ্ছা। ভালো হবে। আমরা সকলে মিউট করে রাখি, বিনা হ্যাঁ, কারণে কেউ ভিডিও বা আনমিউট করব না। ঠিক আছে। ঠিক আছে স্যার, আপনি শুরু করুন। আচ্ছা, ব্যাপার হচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য রাখছি। আজকে এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে শিখ, এটা হচ্ছে হোমিওপ্যাথি জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটাই আহ, আমাদের এই কেন্টের লেখাটা থেকে আমরা আহ সহজেই বুঝতে পারবো বলে আমার ধারণা। কারণ ব্যাপার হচ্ছে শিখ ব্যাপারটা বোঝা কিন্তু এত সোজা না, ভীষণ কঠিন বিষয় এটা। হোমিওপ্যাথির চিকিৎসকদের ক্ষেত্রে এটা সিকনেসটাকে বোঝা ভীষণ ভীষণ কঠিন। কারণ আমাদের মাথায় সেই মেটেরিয়ালিস্টিক ভিউ অনুসারে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে আপনার। একদম হ্যাঁ হ্যাঁ, শোনা পরিষ্কার। যাচ্ছে। আমাদের আমাদের মাথায় মেটেরিয়ালিস্টিক ভিউ অনুসারে যে আমাদের যে আর কি চিকিৎসা ব্যবস্থা যেটা হচ্ছে, সেটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক ভিউ বলতে রোগের নামকরণ। এই রোগের নামকরণ যে ব্যাপারটা আছে, এইখানেও অনেক গন্ডগোল আছে। গন্ডগোলটা কোথায়? না, কখনো বিজ্ঞানীর নামে নামকরণ হচ্ছে রোগে, কখনো ব্যাকটেরিয়ার নামে হচ্ছে, কখনো ভাইরাসের নামে হচ্ছে। তার মানে এখানেও কোনো নির্দিষ্ট কোনো নীতি নেই। মানে এমন একটা চিকিৎসা ব্যবস্থা গোটা পৃথিবীতে রাজত্ব করছে, যাদের কোনো প্রকৃত কোনো নীতি নেই। আর আমাদের নীতি নির্ভর চিকিৎসা ব্যবস্থা, আমরা সেই নীতিটাকে প্রয়োগ করতে পারছি না। এটা কিন্তু আমাদের অক্ষমতা। কিন্তু আমাদের অক্ষমতা যেন আমরা করতে পারছি না, আমরা শুধু পেছিয়ে আছি কিসের জন্য? না, আজকে আমরা হ্যানিম্যান যেভাবে বলেছেন সেইভাবে আমরা করার
চেষ্টা করছি না বা করতে চাইছি না। আমরা ঠিক ওইখানে আমাদের মনটা ওইখানেই পড়ে আছে, ওইখান থেকে বেরিয়ে এসে এই যে ভেতরে ঢুকবো হোমিওপ্যাথি, এই চেষ্টাটা আমাদের মধ্যে নাই। এবং এটা কথাটা বললে অনেকে হয়তো রাগ করবেন, কিন্তু বাস্তব সত্যটা হচ্ছে এই। তার ফলে ব্যাপার হচ্ছে কি, যে চিকিৎসার ক্ষেত্রে আজকে আমরা সিকনেসটাকে যদি না বুঝি, যেমন অ্যালোপ্যাথিক চিকিৎসকরা একটা জিনিস খুব মাথায় রাখবে, সিকনেসের সঙ্গে একটা মৌলিক পার্থক্য আছে। মৌলিক পার্থক্য আছে সিকনেস মোর সিকনেস হচ্ছে কি ইন জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম বলতে কিরকম, এটা সার্বিকভাবে একটা রুগীকে বোঝায়। সিকনেসটা হচ্ছে কি সার্বিকভাবে রোগীকে বোঝায়। তার মানে রোগীর পার্সোনালিটি বলুন বা রোগীর যে টোটালিটি যেটা বলুন সেইটাকে বোঝায়। ভাইরাস কিন্তু ডিজিজ কিন্তু এরকম সার্বিকভাবে বোঝায় না। তো সেখানে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাবার চেষ্টা করা হয়, হ্যাঁ, কিন্তু সব ক্ষেত্রে এটা সত্য না। যেমন ধরুন একটা পেশেন্ট ধরুন, আহ, উম, কি দেখলাম না, পেশেন্টটা বেলা 2টো নাগাদ তার জ্বর এসেছে, হ্যাঁ, শীত ভাব আছে, গায়ে চাপা দিচ্ছে, কিন্তু জল পিপাসা একদম শূন্য। জ্বরের আগে কিন্তু তো জল পিপাসা ছিল, ভালোই জল পিপাসা ছিল, গা হাত পায়ে ব্যথা আছে, কষ্ট আছে, সে কিন্তু এই কষ্টের জন্য মাঝে মাঝে তার কান্না পাচ্ছে, তো কেঁদে ফেলছে সে। একটা বড় ছেলে, সে কেঁদে ফেলছে। হুম। এবং তার কষ্টটা জিজ্ঞেস করে বোঝা যাচ্ছে যে রাস্টাক্সের মতন সে ভয়ঙ্কর কষ্ট নয়, কষ্টটা তুলনামূলকভাবে কমেছে, হ্যাঁ, অতটা নেই, কিন্তু সে কাঁদছে। এই যে কাঁদছে যেটা, এই যে পেশেন্টটা, এবং শুধু তাই নয়, তার একটু খোলা বাতাস, জানালাটা খোলা রাখলে পরে তার একটু আরাম বোধ হচ্ছে। তার এই যে পিকচারটা যেটা পেলাম, হ্যাঁ, তার এই যে পিকচারটা পেলাম, দিস ইজ নলেজ অফ ডিজিজ। মানে হ্যানিম্যানের ভাষায় নলেজ অফ ডিজিজ। নলেজ অফ ডিজিজ বলতে আমরা বহু মানুষই একটাই বুঝি, নলেজ অফ ডিজিজ মানে নলেজ অফ প্যাথোলজিক্যাল প্র্যাকটিস অফ মেডিসিন, আর তার সঙ্গে প্যাথোলজি না, নেভার, কখনোই তা নয়। কখনোই হ্যানিম্যান তা ইন্ডিকেট করেন নাই। এবং এইরকম একটা ভুল বার্তা কিন্তু হোমিও সমাজে ভীষণ ভাবে এটা চলছে। এবং এই যে চলছে যেটা, এটা কিন্তু একটা দূর হওয়া দরকার। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে এরপরে জেন কাঞ্জিলের ওখান থেকে নলেজ অফ ডিজিজ নিয়ে আমরা আলোচনা করবো সিকনেসের পর। হুম। তা সেটা আজকে যেটা আমি বলতে চাইছি, তার এই যে নলেজ অফ ডিজিজ যেটা আমি বলছি, খুব ছোট্ট করে যেটা বলছি, এইখানে হচ্ছে কি, সিকনেসটাকে সিকনেসটাকে যখন ইন্ডিকেশন করবে, যখন সিকনেস উইথ ইন্ডিকেশন, তাহলে এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মাধ্যমে আমরা কি পাচ্ছি, পালসেটিলের কথা ভাবছি, এবং পালসেটিল দিলে আরোগ্য হবে। এবার এইটা হচ্ছে সিকনেসের ইয়ে। এইবার হচ্ছে কি, তার ল্যাবরেটরি টেস্ট করে পরে, ল্যাবরেটরি টেস্ট যদি আমরা করি, ল্যাবরেটরি টেস্ট করি, এখানে একটা কথা বলার দরকার আছে। সেটা হচ্ছে কি, সে তার এই সিমটম গুলো আমরা দেখলাম, যেগুলো বললাম আমি, এইগুলো আমি দেখলাম, দেখে তাকে আমি ওষুধ দিলাম মেটামেডিকার, সেই সিমটম গুলো আছে জেনে আপনার ওষুধ দিলাম। এইটা হচ্ছে হোমিওপ্যাথির কথা। কিন্তু হোয়ারএস যে সোকল অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিন, যারা গভর্ন গোটা ওয়ার্ল্ডটাকে নিয়ন্ত্রণ করছে, হুম, তারা কি করছেন, তারা কি করছেন, ওই জ্বর নিয়ে যখন আসলো, তখন ওই জ্বরটা কমাবার জন্য, কি তার সর্দিটা আছে তার সঙ্গে, সেটা কমাবার জন্য তাকে এই ওষুধটা যে দিচ্ছেন, তার সঙ্গে তিনি লিখে দিচ্ছেন ব্লাড টেস্ট করো, এই টেস্ট করো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে তারা যখন প্রেসক্রিপশনটা করছে, তখন ব্লাড টেস্ট করে তারা রোগটা নির্ণয় করতে পারেনি। রোগটা নির্ণয় না করার আগে যে চিকিৎসাটা করছে, সেটা কি, অনুমান নির্ভর চিকিৎসা। অনুমান নির্ভর চিকিৎসা কি সায়েন্টিফিক হতে পারে? অথচ এই চিকিৎসাকে কিছু মানুষ আধুনিক আধুনিক মডার্ন 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 বলে লাফাচ্ছে। মডার্ন যদি হয়ে থাকে একমাত্র হোমিওপ্যাথি মডার্ন। কেন? যুক্তি কোথায়? হোমিওপ্যাথিতে নির্ভর হতে হবে। যদি আমরা নীতি নির্ভর যদি না হতে পারি, তাহলে কিন্তু সেটাকে হোমিওপ্যাথি বলা যাবে না। আমরা কিন্তু এই জায়গাটাই গন্ডগোল করছি। এবার দেখুন, এই যে পেশেন্টটা যেটা আমরা দেখলাম, যে কথাটা বললাম, যে পালসেটিটাকে ইন্ডিকেট করছে, এই পেশেন্টটা আপনি ব্লাড টেস্ট করে আপনি করোনা পেতে পারেন, ব্লাড টেস্ট করে আপনি ইয়ে পেতে পারেন, টাইফয়েড পেতে পারেন, ব্লাড টেস্ট করে আপনি এই টাইপের আরো কিছু ভাইরাল ভাইরাল ফিভার হিসেবে আপনি পেতে পারেন।
এই যে পেতে পারেন, বিভিন্ন রকম পেতে পারছেন, এই যে বিভিন্ন রকম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে রোগ। রোগ, তাই রোগটা তাহলে কি, সিকনেসের একটা পার্ট মাত্র। এবং সিকনেসের পার্ট বললে একটু ভুল হবে, আরো সোজা কথা বলে সিকনেসের রেজাল্ট। অ্যাকচুয়ালি সিকনেসের রেজাল্ট, তার মানে কি, আমরা যেগুলো ডিজিজ বলতে যা বোঝাচ্ছি, আমরা যা পড়ছি ভাবছি, সেটা হচ্ছে রেজাল্টেন্ট অফ দ্য ডিজিজ। রেজাল্টেন্ট অফ দ্য ডিজিজ। এখন এইখানে সমস্যাটা করতে হচ্ছে যে এরা কিন্তু স্থূল কজ না পেলে পরে এরা কিন্তু সেটাকে রোগ বলে না। এরা কিন্তু মনে করে ওই ওই জায়গায় আমি যা পেলাম, মানে ওই জায়গায় যেটা পেলাম ওটাই শুরু ওটাই শেষ, ওটাই শুরু ওটাই শেষ। এই যে এদের ভাবনা চিন্তা যেটা, এই ভাবনা চিন্তাটাও কিন্তু সাইন্টিফিক নয়। কালকে তো পড়লেন, কালকে যে সার্কোমা নিয়ে আলোচনা হলো, সেখানে সার্কোমা তার চিকিৎসা হচ্ছে, তার তাত্ত্বিক ব্যাখ্যা অনেক কিছু হলো, কিন্তু অশ্বনিম্ব প্রসবটা কোথায়, না এর কোনো এক্সাক্ট কারণ তারা জানতে পারি। কারণ কিন্তু সবসময় যেন লুকিয়েই থাকে, এটা কিন্তু মিথ্যে নয়। কারণ লুকিয়ে থাকে, কারণ ব্যাপারে যে ডায়নামিক্স যদি তার কারণ হয়ে থাকে, ডায়নামিক্সকে আপনি দেখবেন কি, যত বড়ই ইনস্ট্রুমেন্ট হোক না কেন, আপনার দেখবার সুযোগ নেই। আমরা বুঝি অথচ বুঝি না, আমরা বুঝি অথচ বুঝি না। কিরকম বুঝি না, আমাদের সমাজে আমরা দেখতে পাই যে কেউ ভালোবাসায় আঘাত পেলো, আঘাত পর সুইসাইড করলো, কেউ ভালোবাসায় আঘাত, তাহলে দেখা যাচ্ছে এই যে ভালোবাসায় এই যে আঘাত, যেটা এই যে একটা ডায়নামিক অ্যাক্সিডেন্ট তার জীবনে হলো, তার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটলো, এইগুলোকে আমরা কিন্তু প্রত্যক্ষ করি, প্রতিদিনই করি। অথচ মানে আর কি, স্থূল বিজ্ঞানীরা বলবে প্রমাণ দাও, যে ওই ওই আঘাতের জন্যই তোমার মরেছে, প্রমাণ দাও, ডকুমেন্টস দাও, ডকুমেন্টস দাও। তারা বলবে কি, না ওই ইয়ে দাও, যে ওই ওটা ব্রেনে গিয়ে কি কি এফেক্ট করেছে, কি কি এফেক্ট করেছে দেখাও, দেখিয়ে প্রমাণ করতে হবে। প্রমাণ তো দেওয়া যাবে না, তা প্রমাণ যদি না দেওয়া যায় তাহলে কিন্তু আমরা সেটাকে বিজ্ঞান বলে মানবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে যা চোখের সামনে বারে বারে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেটা তাহলে আমরা অস্বীকার করব কি করে? তা কেন সে অসুস্থ হয়ে পড়ছে? সিক। তার মানেটা কি, সেই তার যে সিচুয়েশন যেটা হয়েছে, সেই সিচুয়েশনটাকে লজিক্যালি সে হ্যান্ডেল করতে পারে। লজিক্যালি যদি হ্যান্ডেল করতে পারতো তাহলে সে কিন্তু অসুস্থ হতো না। তাহলে বোঝা যাচ্ছে যে একটা মানুষ, সুস্থ মানুষের তাহলে মূল ব্যাপারটা কি, সুস্থ মানুষ হচ্ছে রিজন গিফটেড হবে, আর হায়ার পারপাস অফ লাইফের জন্য তার এই দেহটাকে নিবেদন করবে। এবার এইটার মাত্রা দেখে আমরা বুঝবো সে মানুষটা কতটা সত্য, কতটাই রিজন গিফটেড। কথাটা কিন্তু খুব ছেলে খেলা নয় কিন্তু। তাহলে আজকে দেখুন যে আমরা ল্যাবরেটরি টেস্ট করে আমরা যখন এই যে এই জ্বরের ইতিহাসটা দিলাম, সেখানে কোভিড হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, টাইফয়েড হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে ডিজিজের যে পিকচারাইজেশন যেটা, এটা কিন্তু যে কোনো একটা হতে পারে, যে কোনো একটা হতে পারে। তাহলে এইটার উপর নির্ভর করে তো আমরা ওষুধ দেবো না। হ্যাঁ, এবং ওরা কি করছে, এটার পরে তারপরে ওষুধ দিচ্ছে। ওষুধ দিচ্ছে, ভালো কথা, ওষুধ দিয়েছে। এইবার ধরুন এখানে কিন্তু হ্যানিম্যান, এটা পরে আসছে, হ্যানিম্যান যেটা সিক টু হেলথ কথাটা বলেছেন, এই হেলথ কথাটা বলে গন্ডগোলটা পাকিয়ে দিয়েছে। পাকিয়ে দিয়েছে মানে কি, বিশাল অসুবিধা পড়ে গেছে অন্য চিকিৎসা বিজ্ঞান। কিসের জন্য অসুবিধা পড়ে গেছে? হ্যানিম্যান সিক টু হেলথ, তার মানে কি, উনি বলতে চাইছেন যে হেলথেরই একটা পরিবর্তিত অবস্থা সিক, সিক থেকে হেলথে নিয়ে আসতে হবে। খুব খুব সোজা কথা মনে হচ্ছে, বাস্তবিক সোজা কথা। আপনি দেখুন না, আজকে ধরুন আপনি একটা অ্যালোপ্যাথি চিকিৎসা করলেন, করার পর তার কষ্টগুলো চলে গেল, জ্বর ছিল ধরুন, জ্বরটা সেরে গেল। জ্বরটা সেরে যাওয়ার পর তার কি হলো, না তার মুখে স্বাদ নেই, নাকে গন্ধ নাই, হুম, তার শরীর খুব দুর্বল, মাথা ঘুরছে, ইত্যাদি 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 সব হলো। তা এই যে হলো যেটা, তাতে কি রুগীটা সুস্থ হলো? তো এইটা কিন্তু সাইড এফেক্টের জন্য হচ্ছে, হ্যাঁ, মেডিসিনাল সাইড এফেক্টের জন্য হচ্ছে। তাহলে এটা বিজ্ঞান কি করে হয়? যেটা বিজ্ঞানের পরীক্ষাগারে প্রমাণিত হয়েছে, প্রমাণিত ওদের মতন করে প্রমাণিত করে যে ওষুধটা প্রয়োগ করা হয়েছে, সেটা তাহলে কেন সাইড এফেক্ট তৈরি করবে এইভাবে? তৈরি করার তো কথা নয়। প্রত্যেক বিজ্ঞানের নিজস্ব নীতি নীতি আছে, নিয়ম আছে। বিজ্ঞান হতে গেলে এটা তো লাগবেই। কিন্তু এখানে এই যে অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের থেরাপিউটিক্স পার্টটা বলি, থেরাপিউটিক চিকিৎসার প্রয়োগের পার্টটা, সেখানে বিজ্ঞান নেই কেন? সেখানে ওজন অনুসারে, কতটা ওজন, কতটা বয়স, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে ব্যাপার। এখানে আমি ডিটেলস আমি ঢুকতে যাচ্ছি না, কারণ এটা আউট অফ ট্র্যাক্ট হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এদের কোনো নির্দিষ্ট কোনো নীতি নেই, নির্দিষ্ট কোনো ইয়ে নেই। কিন্তু আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে আমি যে ইয়েটা বললাম, পালসেটিলার যে আমি
লক্ষণটা যেটা বললাম। আমি যদি ওখানে যদি ইয়ে করি, আমি যদি ধরুন আর্সেনিকের কথা বলবো, আর্সেনিকের পেশেন্ট ওই 1:30-2টোর সময় জ্বর আসে, জ্বর আসার পর সে ছটফট করছে, হ্যাঁ, তার জল পিপাসা, অল্প অল্প করে জল খাচ্ছে, তার গায়ে জ্বালা করছে, সে কিন্তু শীত করছে, সে গায়ে চাপা দিচ্ছে, কিন্তু মাথাটা বার করছে, মাথাটা সে কিন্তু চাপা দিতে পারছে। তাহলে এই যে টাইমে যেটা হলো, এই যে সিকনেসটা প্রকাশ পেল, যে যে ভাষায়, যে প্রাকৃতিক ভাষায়, যে প্রাকৃতিক ভাষায় রোগী রোগ লক্ষণ করে ওষুধটা চায়, মানে ওষুধ প্রার্থনা করে মানে ডাক্তারের কাছে, হ্যাঁ, সেই প্রার্থনা করাটাকে ইন্ডিকেশন বলা যেতে পারে। সেটাকেই বলা হয় নলেজ অফ ডিজিজ বা ডিজিজ। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা, এই আমাদের যে নলেজ অফ ডিজিজ, তাহলে ওদের যে নলেজ অফ ডিজিজ কিন্তু এক নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে আমাদের যদি আমাদের ডিজিজটা যদি আমরা খুব ভালো করে যদি বুঝতে পারি, আমরা যে বুঝতে পারি যে কতটুকু আমার লাগবে, এবং ওদের যে ডিজিজ আছে সেখান থেকে যদি কোনো কিছু আমাদের নেয়ার থাকে, নেয়ার থাকে মানে কি, হোমিওপ্যাথিক্যালি নেয়ার থাকে, কারণ আমরা অল হোমিওপ্যাথস আর রিজন গিফটেড, রিজনের দ্বারা আমরা পরিচালিত হই। তার ফলে সেখানে যদি কিছু গ্রহণ করা থাকে নিশ্চয়ই গ্রহণ করবো, কোন করবো না কেন, নিশ্চয়ই করবো, কিন্তু সেটা আগে নয়, আগে রুগীটা। তাহলে এই যে রোগী, এই যে আমি যে চিত্রটা যেটা বললাম, যে রোগীটা জল পিপাসা চলে গেছে, হ্যাঁ, তার কান্না পাচ্ছে, হ্যাঁ, এই কান্নাটা কে পাচ্ছে, রুগী রুগী কাঁদছে, হ্যাঁ, তার শীতভাব আছে, ইত্যাদি ইত্যাদি, যে পালসেটের টাইমটা বললাম, এই যে যতগুলোই বললাম, এখানে আর্সেনিক বলুন বা পালসেটেলা বলুন, দুটোর মধ্যে কিন্তু চরিত্রগত ডিফারেন্সটা বোঝা যাচ্ছে ওষুধের দ্বারা। আমাদের এই যে সিমটোম্যাটোলজি যেটা বললাম, তাই এই যে সিকনেসটা, যদি এইটাকে যদি আমরা উপলব্ধি করতে পারি, তবেই কিন্তু আমরা সিক টু হেলথ আনতে পারবো। আর যদি এটাকে না করতে পারি, তাহলে আনতে পারবো না। কেন আনতে পারবো না? না, আমি তো পার্সিয়াল ভাবছি, আমি এই সিকনেসের উদাহরণটা দিয়ে বোঝালাম তো, এই চিত্র থেকে রোগের নামটা, রোগ ওখানে অনেকগুলো হতে পারে, জ্বরের অন্যান্য অনেক কারণ হতে, এমনকি গ্যাস্ট্রিক ফিভারও তো হতে পারে, গ্যাসের বিভিন্ন রকম প্রবলেম, অনেকেই দেখবেন পেটে গ্যাস হলে বা ইয়ে হলে অনেকে জ্বর হয়। অনেকেরই তো এরকম আছে, খাওয়া দাওয়ার পর গ্যাস অম্বল হয়ে যায়, তারপর জ্বর এসে গেল। তাহলে এবার তাহলে দেখা যাচ্ছে কি, যে ডিজিজটার কিন্তু দেয়ার আর সেভারাল, কিন্তু সিকনেসের কিন্তু সেভারাল কজ, একটাই কজ, এবং এই এই একটাই যে কজ, সেটা হচ্ছে কি, যে তার সে হচ্ছে আক্রান্ত, যে আক্রান্ত কিভাবে হয়েছে, আক্রান্ত কিসের দ্বারা হয়েছে। আমরা জানি অ্যাকিউট মায়াজম আমরা বলি, বা ক্রনিক মায়াজম বলি। আবার এখন অ্যাকিউট স্টেজ গুলো সবসময় যে অ্যাকিউট ঠিক ইয়ে তা নয়, অনেক ক্ষেত্রে ক্রনিক ক্রনিক এক্সারবেশন অফ অ্যাকিউট মায়াজম এটাও হতে পারে। ফলে ব্যাপার হচ্ছে কি, এইখানে কিন্তু একটা কজ থাকছে কি, ডায়নামিক কজের কথা বলা হচ্ছে, ডায়নামিক কজের কথা বলা হচ্ছে। সেই ডায়নামিক কজের বলতে আমরা এক্সাইটিং ফ্যাক্টর দেখবো, যে তোমার জ্বরটা এলো কেন, তোমার জ্বরটা এলো কেন, তুমি কি করেছো, আমরা এটা জানার চেষ্টা করব। কি করেছো জেনে কারণ অনুসারে যদি চিকিৎসা করা হয়, সেটাকে বলা হবে আনসাইন্টিফিক। আর যেখানে কারণের ধ্বজা উড়িয়ে দিয়ে শুধুমাত্র অনুমান ভিত্তিক ওষুধ দেওয়া হবে, হ্যাঁ, তারা হবে বিশেষজ্ঞ, আর সেটা হবে আধুনিক বিজ্ঞান করে হয়। যুক্তি কি বলে? যুক্তিতে কথা বলে না। এইটা হচ্ছে মূল পেশিবি জায়গাটা আমাদের বুঝতে হবে, আমাদের জায়গাটা আমাদের মতন করে বুঝে নিতে হবে। আমরা কারো ধামা ধরা হতে যাব না, কারণ হ্যানিম্যান এমন একজন চিকিৎসক, এমন একটা বিজ্ঞান আমাদের দিয়ে গেছে, যেটা কিন্তু বর্তমানের যুগের তুলনায় অনেক অনেক বেশি অ্যাডভান্স। শুধু আমরা অ্যাডভান্স নয় বলে আমরা বুঝতে পারি না, প্রয়োগ করতে পারি না, তার দায় তো হোমিওপ্যাথি নিতে পারে না। হ্যাঁ, আমরা বুঝতে পারি না বলে এইটা হচ্ছে আমাদের দায়। ফলে আমরা আসুন, আমরা যতটা সম্ভব বোঝার চেষ্টা করছি, এবং আমার বক্তব্যের পর এখানে অনেক উপস্থিত আছেন যারা সুন্দর অ্যাড করার যোগ্যতা তারা রাখেন। যদি একটু কষ্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনারা সেগুলো পেলেও সমৃদ্ধ হবে। এইবার আমি ইয়েকে বলছি, মানিকলালকে বলছি যে এবার একটু এটা পড়া শুরু করুন, লাইন বাই লাইন আমরা পড়ি। ঠিক আছে? এটা ভূমিকা, আজকের ভূমিকা হলো। হ্যাঁ, নমস্কার সকলকে। আমাদের ফার্স্ট প্যারার শেষ কয়েকটা লাইন থেকে গেছে, সেটা পড়ছি। ইন ইফেক্ট they proclaim disease to be something that exists without a cause. They accept nothing but what can be felt with fingers and seen with the eyes,
or otherwise observed through the sense aided by improved instruments. এর বাংলাটা আমি করেছি, ফলস্বরূপ তারা সদর্পে ঘোষণা করে বসলেন যে কোনো কারণ তত্ত্ব ছাড়াই রোগ বিরাজ করে, শুধুমাত্র স্পর্শের দ্বারা যা অনুভব করা যায় বা চোখ দিয়ে যা দেখা যায় বা অন্য কোনো অনুভূতির দ্বারা বোঝা যায় বা উন্নত যন্ত্রপাতির সাহায্যে কিছু বোঝা যায়, এগুলো ছাড়া তারা আর কিছুই মানে না। এখানে একটু আমাদের আসি। ব্যাপার হচ্ছে কি, কারণ তত্ত্ব তারা মানে এই কথাটা বলি, তাহলে এই কথাটা পড়লে পরে অনেকে ভাববেন হ্যাঁ ওরা তো কারণ তত্ত্ব বলে, যেমন এটা ভাইরাল ফিভার, ভাইরালটা কারণ, এটা বলে তারা। তাই যদি বলে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ভাইরালটা তাকে কেন অ্যাটাক করে? সবাইকে তো অ্যাটাক করছে না, এমনকি তার পরিবারের সকলকে অ্যাটাক করছে না, তাকে করছে কেন? এর পিছনে কারণটা কি? এই যে ওরা ভাইরাল পর্যন্ত এসে, ভাইরাস পর্যন্ত এসে থেমে গেল, কি ব্যাকটেরিয়া পর্যন্ত এসে থেমে গেল, এর মানে কি? এইটা কি কারণ হচ্ছে মানে সোজা কথা, ওখানে পাঁচকড়িকে পেলে পরে পাঁচকড়ি নামে কাকে পেলে পরে তাকেও ধরবে, আর যদি পাঁচকড়ির জায়গায় যদি 3 কোড়ি 2 কোড়ি পায়, সেই দুটো ওখানে যাকে পাবে তাকে কারণ ধরবে। এই হচ্ছে ওদের কি ফিলোসফি। এখানে ব্যাপার হচ্ছে কি যে আমরা কিন্তু তা তো করবো না, আমরা কেন তা করতে যাবো? এবং এদের এইখানে যা দেখতে পাবো, যদি দেখতে না পাই তাহলে কিছু হবে না। এই কালকে যে আলোচনা সার্কোমা নিয়ে, সার্কোমা নিয়ে আধুনিক বিজ্ঞান অনেক 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 কিছু বলছেন, কিন্তু বলছে কজ হচ্ছে আননোন। আপনারা যদি প্র্যাকটিশনাল মেডিসিন পড়েন সেখানে দেখবেন মেবি কথাটার মধ্যে, মেবি কথাটা ওদের খুব প্রিয় কথা। মেবি মেবি এই মেবি কথাটা খুব প্রিয় কথা ওদের। আর একটা হচ্ছে কি এনএডি, এটা ওদের অত্যন্ত ভালোবাসার কথা। আপনি দেখবেন প্র্যাকটিশনাল মেডিসিনটা খুব ভালো করে পড়লে পরে দেখতে পাবেন এই জায়গাগুলো আছে। এবং সেখানে ব্যাপার হচ্ছে যে ওদের পজিটিভ ফ্যাক্টরের মধ্যে অনেক সময় অনেক কিছু বলেন ওরা, সবটা যে ভুল বলেন এ কথা নয়। আমরা যদি হাইপার টেনশন যদি পড়তে চাই, সেখানে তার ফ্যামিলিগত ইয়েটা বলেন, ফ্যামিলিগত জায়গাটা তারা বলেন, এবং তারপরে ইমোশনাল ডিস্টারবেন্সের কথা তারা বলে। এগুলো কিন্তু মেবি, নিশ্চিতভাবে বলতে পারছি না। আমরা যেমন বলছি এক্সাইটিং কজ, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, এবং অ্যানিম্যাল বলছেন যে এটাকে আগে দূর করতে হবে, পরিষ্কার কথা পরিষ্কার হবে। আমরা বলছি এদের বলার ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? কারণ তাদের গন্ডগোলটা কথা, তাদের কোনো ল নেই। ল নেই বলে তারা কি করছে, এক এক সময় এক এক রকম কথা বলছে, এবং তাদের পরিবর্তনশীল যা শিফটিং নেচারটা বলেছেন, এর আগে আমরা বলেছিলাম শিফটিং নেচার। এই শিফটিং সবসময় তারা কিন্তু পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিতটাকে কি করছে, ভালো করে রাংতা দিয়ে মুড়ে বলছে এটাই হচ্ছে আমাদের গবেষণা, এটাই হচ্ছে আধুনিকতা। আধুনিকতা মানে কি শুধু পরিবর্তন? তার পেছনে কি কোনো উদ্দেশ্য থাকবে না? তার পেছনে কি কোনো লজিক থাকবে না? এটা কি করে সম্ভব? হোমিওপ্যাথি যেটা করে দিয়ে গেছেন, হ্যানিম্যান যেটা করে করে দিয়ে গেছেন, বা পরবর্তীকালে তাকে সমৃদ্ধ করেছেন যারা, তাদের এই বক্তব্যগুলো থেকে আমরা কি বুঝতে পারছি, যে এই ডিজিজ ফিনোমেনাটা কিন্তু মূল বিষয় নয়। ব্যাপারটা হচ্ছে যে রোগী সিকনেসটি হচ্ছে মূল বিষয়। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। আর আমরা প্র্যাকটিক্যাল এই সিকনেসটাকে আমরা বুঝতে পারি না কেন? আমরাও সেই এখনো পর্যন্ত সেই মেটেরিয়াল ভাবনা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারিনি। আমরা সিমটমটা শুধু নিলাম, সিমটমটা একটা পেশেন্ট একটা সিমটম বললো, হ্যাঁ সিমটম বললো, সেই সিমটমটাকে নিলাম, নেওয়ার পর তাকে আমরা তার কারণ খুঁজছি না। সে হয়তো কয়েকটা কথা বলো, তার সেই সময় তার মানসিক অবস্থাটা কি সেটা বুঝতে চাইলাম না। তার মানে কি, আমরা যদি অ্যাকিউট কেসও করি সেখানেও কিন্তু সার্বিকভাবে আমাদের ভাবতে হবে যে মানসিক কোনো পরিবর্তন হয়েছে কিনা তার এই অসুস্থতা হওয়ার পর। আবার ক্রনিক কেসে তো লাগবেই। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যাই করি না কেন একটা পেশেন্টকে সার্বিকভাবে ভাববো। সেখানে রোগের নামটা বড় কথা নয়, বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার সিকনেসটা যদি ইন্ডিকেটেড যদি হয়, ইন্ডিকেটেড মানে ক্লিয়ারলি যদি ইন্ডিকেটেড কোনো মেডিসিনকে হয়, ডেফিনেটলি সারবে, 100% সারবে। এত নিশ্চয়তা আর কোনো
প্যাথি কি দিতে পেরেছে আজ পর্যন্ত? দিতে পারেনি। তারা কি করবে, জ্বরটা ওষুধ দিল, আধ ঘন্টার মধ্যে জ্বরটা কমে গেল, ব্যাস আমরা কি খুশি, কি নাচ আমাদের। এবার একটু দেখুন, একটু ওই নেটে দেখুন, ওই জ্বরের ওষুধটা খেলে কি কি সর্বনাশ করে। এখন তো অ্যান্টাসিড খেলে পরে তো কমে যাচ্ছে, সেটাও সর্বনাশ করে। এরা কারণের চিকিৎসা জীবনেও করে না। আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বলছি, একটা ছোট উদাহরণ দিয়ে। হ্যাঁ, অ্যাসিডিটিতে আমরা পিসি দাসের যে বই পড়েছিলাম, যতটুকু মনে পড়ছে অনেক আগে পড়া তো, ইমোশনাল ডিস্টারবেন্স, আরেকটা কি বল, অ্যান্ড ডিস্ট্রেস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড কজ অফ অ্যাসিডিটি, এই ধরনের একটা কথা বলেছে। এই কথাটা তো মিথ্যে না, এটা তো সত্যি কথা। এটা না এস্টাবলিশও করলো, এস্টাবলিশও হলো, ওরা এস্টাবলিশও করলো। কোথায়, প্রয়োগ কোথায়? প্রয়োগ তো নাই। আমার দুধ খেয়ে আমার অম্বল হলো, সেখানেও আমি দেবো অ্যান্টাসিড, জেলুসিল দেবো। আমার হচ্ছে টক খেয়ে অম্বল হলো, সেখানেও আমি জেলুসিল দেবো। আমার হচ্ছে মানসিক দুশ্চিন্তা করে, টেনশন করে আমার অম্বল হলো, সেখানেও আমি জেলুসিল দেবো। তা এবার একটু ভাবো, তাহলে এই যে ধরুন আপনি সাধারণ বুদ্ধিতে, আমার অত বড় বৈজ্ঞানিক বুদ্ধির দরকার নেই, আমি সাধারণ বুদ্ধিতে কি বলছি, যে আমি টক খেলাম আমার অম্বল হয়েছে, তাহলে টকটা তাহলে কারণ, মানে এক্সাইটিং কজ এখানে হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে কজটা আমি এখন অত ডিপে ঢুকছি না, আমি সাধারণ বুদ্ধিতে বলছি। কেউ দুধ খেয়ে অম্বল হচ্ছে, দুধটা এখানে এক্সাইটিং ফ্যাক্টর। তাহলে ব্যাপারটা যে এই যে দুধটা যেটা হলো, এই দুধ খেয়ে যেটা হলো, দুধ খেয়ে তার হলো, এটা ইন্টলারেন্স তার এই ক্ষেত্রে। সেটা যদি হলো, তাহলে এই যে বিভিন্ন কারণে অম্বল গুলো হচ্ছে, তা সেখানে কিন্তু তারা কি করছে, প্রত্যেকেই একই ওষুধ দিচ্ছে। কি কি ওষুধ দিচ্ছে? না, ওই অ্যাসিডিটিকে কাটাবার জন্য একটা ক্ষার দিচ্ছে, ক্ষার দিলে পরে কি হচ্ছে না, ওখানে জল আর লবণ তৈরি হবে। এবার এই লবণটা নিয়ে অনেক সমস্যা হবে, কারণ এটার একটা প্রধান ইয়ে, আমাদের পিত্তপাথরির একটা অন্যতম কারণ বলে তারা মনে করে ওই যে বললাম মেবি কথাটা, মেবিটা হচ্ছে ওদের ভীষণ প্রিয় জিনিস ওদের। ওরা ডেফিনেটলি বলতে পারবে না, এবং এটা বলতে পারবে না বলে এই যে তারা ঠিক নিশ্চিতভাবে বলতে পারে না, যেহেতু তাদের লজিক নেই, সেই তো কিন্তু ওরা প্রতি মুহূর্তে পরিবর্তন করে চলেছে, সেইটাকে আধুনিকতা বলছে, সেটাকে গবেষণা বলা হচ্ছে। আসলে রিসার্চের কিন্তু একটা অন্য মানেও হতে পারে। রিসার্চ মানে গবেষণা যেমন সত্য, তেমনি রিসার্চ মানে পুনরায় খোঁজা, রি প্লাস সার্চ। ওদের হচ্ছে রি প্লাস সার্চ হচ্ছে, রিসার্চ হচ্ছে না। আর আমাদের ক্ষেত্রে আমাদের আমাদের কিন্তু যে সিস্টেমটা যেটা আছে, সেটা এত বেশি উন্নত, এত বেশি মানে সুন্দর এবং নিশ্চিন্ত পন্থা, যেখানে সেটাকে অস্বীকার করা যাবে না, যেটা বিজ্ঞান নয়। কেন্ট এক জায়গায় বলেছেন যে ঠিক এক্সাক্ট কথাটা আমার মনে পড়ছে না, স্বপন বলেছিল না অন্য কেউ বলেছিল, মনে করতে পারছি না, আমি এক্সাক্ট কথাটা মনে পড়তে পারছি না। সেটা কেন্ট বলেছেন যে অ্যাকুট ডিজিজ যদি কেউ হোমিওপ্যাথি যদি সারাতে না পারে, তাকে হোমিওপ্যাথি চিকিৎসকই বলা যাবে না। এই ধরনের একটা কথা তিনি বলেছেন। তার মানে কি ব্যাপার হচ্ছে, যে সিমটম চেনে না, যে রোগীর সিকনেসটা বোঝে না, হ্যাঁ, তার পক্ষে হোমিওপ্যাথি করা সম্ভব না। এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে কি হচ্ছে, আমরা একটা জিনিস তাহলে বুঝতে পারলাম, যে আমরা হোমিওপ্যাথ হতে গেলে কিন্তু সিকনেসটাকে বুঝতে হবে, নট ডিজিজ। তাহলে এইটা একটা ব্যাপার করতে হবে, পজিটিভ ফ্যাক্টর গুলো আমাদের জানতে হবে, আমাদের এক্সাইটিং কজ জানতে হবে, এক্সাইটিং কজ কি আছে জানতে হবে, এক্সাইটিং কজের সঙ্গে অ্যাজেন্টিক কজ আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, তারপরে এই সবকিছু মিলিয়েই আমাদের কিন্তু চিকিৎসাটা হবে একটা সার্বিকভাবে, বা একটা ইউনিট হিসাবে হবে। ইউনিট হিসাবে কথাটা কেন বলছি, পার্টিকুলার পার্টের কেন নয় বলছি, কেন এই কথাটা বলছি, আমরা যদি একটু ভাবি, একটু যদি আমরা প্রকৃতির নীতির দিকে যদি তাকাই, তাহলে আমরা কি দেখতে পাবো না, একটা সিঙ্গেল কোষ, একটা কোষ, এই জাইগোট থেকে কিন্তু হাত, পা, মাথা, লিভার, ব্রেইন, প্যানক্রিয়াস, কিডনি সবকিছুতে তৈরি হয়েছে এই একটা কোষ থেকে তৈরি হয়েছে, একটা কোষ থেকেই তৈরি হয়েছে। তো একটা কোষ থেকে তাহলে বহু বিভক্ত যদি হয়ে থাকে, বহু কিছু যদি সৃষ্টি হতে পারে, তাহলে বহু কিছু একটা ওষুধে সারবে না কেন? না সারার কি কারণ থাকতে পারে? এইটাই তো মজার ব্যাপার। ড্রাগ প্রুফিং যখন আমরা করেছি, ড্রাগ প্রুফিং করে আমরা যে মানে আর কি সিমটম তো অনেক কিন্তু বৈশিষ্ট্য সূচক বা তার পার্সোনালিটিকে ইন্ডিকেট করে এরকম যে সিমটম গুলো, সেই সিমটম গুলোর দ্বারা কিন্তু আমরা সিকনেসকে ইন্ডিকেট করবে। আমরা সেটা পেয়েছি, কি কনফার্ম পেয়েছি। আমরা কিভাবে পেয়েছি? আর প্রায় 230 বছর ধরে আমরা যা পেয়েছি, আগেতেও পালসিটিলার যে সিমটমের উপর ভিত্তি করে দিতাম, আর্সেনিক যে কন্ডিশনের উপর ভিত্তি করে দিতাম, আজকেও সেটা দিচ্ছি। রোগের নামটা পাল্টেছে, সময়টা পাল্টেছে, কিন্তু মূল চরিত্রটা পাল্টায়।
আজকে ধরুন আপনারা যদি একটু ক্লাসিক্যাল সঙ্গীতের দিকে যদি ভাবেন, হ্যাঁ, আপনারা যদি মানে কি ধরুন আজ থেকে 100 বছর আগে ইমন ইমন রাগের একটা যদি শোনেন আপনারা, হ্যাঁ, সেখানে দেখবেন সেখানে ধ্রুপদী ভঙ্গিতে গাওয়া হয়েছে। পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়েছে এবং আমির খসরু যে ইমন আবিষ্কার করেছিলেন, এই রাগটি তো সৃষ্টি করেছিলেন আমির খসরু। তা এখন তাহলে কি হচ্ছে, তাহলে এইখানে দেখা যায় এই এই রাগের উপর ভিত্তি করে কিন্তু রবীন্দ্রসঙ্গীত হয়েছে, নজরুলগীতি হয়েছে, আধুনিক গান হয়েছে, ক্লাসিক্যাল গান হয়েছে, খেয়াল হয়েছে, অনেক কিছু হয়েছে, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অনেক কিছু হয়েছে, কিন্তু মূল চরিত্রটা হচ্ছে তার না ইমন রাগে। যিনি মূল চরিত্রটা চিনে ফেলেছেন, তার কিন্তু এই আলাদা নামে তার কিচ্ছুই যায় আসে না, ঠিক চিনে ফেলেছে। আর যখন আমরা মূল চরিত্রটা চিনতে পারবো না, তখন এই আলাদা আলাদার পেছনে দৌড়তে হবে, আলাদা আলাদা পেছনে দৌড়তে গিয়ে আমরা বিভ্রান্তে পড়ি। তো হোমিওপ্যাথদের একটা কথাই বলছে, মূল চরিত্রটা চেনার চেষ্টা করতে হবে, যেটা হ্যানিম্যান বলেছেন, সিকনেসটাকে বোঝার চেষ্টা করতে হবে। এইটা বোঝা কিন্তু খুব খুব জরুরি। সেই জন্যই যে ভাবনার কথাটা যে আগে যে উঠলো, যেটা এই ভাবনাটা আমাদের দরকার। এই ভাবনাটা যতক্ষণ না মাথায় আমাদের ঠিক করবে, ততক্ষণ কিন্তু আপনি যা যা শিখেছেন, যা যা আপনি জানেন, তার সঠিক প্রয়োগ আপনি করতে পারেন। ফলে আপনি কিন্তু যদি ভাবনা করেন, চিন্তা ভাবনা যদি করেন, লজিক অ্যাপ্লাই করেন, তাহলে আপনি কিন্তু আপনার নিজের শিক্ষক হয়ে উঠবেন। সেই জন্যই বলা হয়, আমার শিক্ষাগুরু ডাক্তার কাঞ্জিলাল বলেন যে অল হুইপার্স আর সেলফ টট, স্বশিক্ষিত। হ্যাঁ, তিনি কলেজে পড়েই থাকুন আর কলেজে না পড়েই থাকুন, আমার এই মোহ আর নেই যে কলেজে পড়েছে, কি পিএইচডি করে ইয়ে করেছে, এমডি করেছে, কি সে গবেষণা করেছে, বয়ে গেছে। বয়ে গেছে এই কথাটা বলতে তো আপনার শুনতে খারাপ লাগবে, যে আমরা কি তাদের অসম্মান করতে চাইছি? না। কারণ নীতির দিক থেকে তাকিয়ে বলছি, এরকম বহু আমরা দেখেছি যারা কোনো নীতির ধার ধারে, হ্যাঁ, নিজের খেয়াল খুশি মতো চলেন এবং খেয়াল খুশি মতো কাজ করেন। খেয়াল খুশি মতো কাজ করাটা তো আমাদের নিয়ম নয়। এখানে তো হ্যানিম্যান বলছেন তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আরোগ্য করা। কি আরোগ্য করা? সিক টু হেলথ। এই উদ্দেশ্য যদি আরোগ্য করতে হয়, তাহলে সেটা লজিক্যালি করতে হবে। সেটা আমার খেয়াল খুশির মতো করতে পারবো কি করে? কোনো বিজ্ঞান কি খেয়াল খুশির মতো চলা উচিত? হ্যানিম্যান হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের মধ্যে একমাত্র হোমিওপ্যাথিক ল গভর্ন সিস্টেম অফ মেডিসিন, তার মানে নীতি দ্বারা নিয়ন্ত্রিত পদ্ধতি হিসেবে এটাকে আহ, তিনি প্রমাণিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। ফলে আমরা এই নীতিটাকে ভাঙবো কি করে? অনেকে আবল তাবল কথা বলে, কিরম বলে, না ওই হ্যানিম্যান তো 6 বার তো অর্গাননটা ইয়ে করেছেন। হ্যানিম্যান আজ যদি বেঁচে থাকতো, মানে তার ইচ্ছে মতন আর কি, তার সুবিধা মতন আর কি, হ্যানিম্যান আর কি ওই অর্গাননটাকে পাল্টাতে। আমি খুব বিনীত ভাবে বলছি, হ্যানিম্যান কি কার্ডিনাল প্রিন্সিপাল গুলোকে কি পরিবর্তন করেছেন? আদৌ করে তিনি করতে পারেন না, কারণ এই প্রিন্সিপাল গুলো মোরাললেস কিন্তু প্রকৃতির উপর ভিত্তি করে করেছে। প্রকৃতিকে বদলাবার ধৃষ্টতা আমাদের আশায় কোথা থেকে? আসতে পারে না। আমি পারছি না, আমি শিখবো, আমি চেষ্টা করব, সেটা অন্য কথা। কিন্তু আমি ওই রোগীর নাম করে, না ও আপনাদের এই তত্ত্ব ফত্ত্ব, রোগী বোঝে না, রোগী চাই আরাম, রোগী গিয়ে তাকে যে কোনো ভাবে আরাম দিতে হবে। আর যে কোনো ভাবে আরাম দিতে গেলে নীতিজীর মতো তাকে তাকে তো আরাম দেওয়া যায় অনেক ভাবে। ঢিল মেরেও আরাম দেওয়া যায়, ঢিল মেরেও ইয়ে করা যেতে পারে। হ্যাঁ, তাকে আহ, লাঠি দিয়ে পিটিয়ে করা যেতে পারে আরাম, অনেক কিছু করা যেতে পারে। তাহলে আমরা তাই করবো নাকি? হ্যাঁ, এটা আমি জাস্ট ক্যাজুয়ালি এই কথাটা বলছি, যে আমরা কোনো কিছু সমাধান করার জন্য কি আমরা কোনো নীতি নির্ভর হবো না? একে আক্রমণ, আরাম বলতে এই ইয়েটা বলতে, সমাধানের পথটা বলতে। বা আমরা কি ঢিল ছুঁড়ে সমাধান করব না লাঠি দিয়ে সমাধান করবো? এটা তো হতে পারে না। প্রত্যেকটার পেছনে কিন্তু ল অ্যান্ড প্রিন্সিপাল গভর্ন করবে। ফলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ভাবতে হবে কিভাবে নীতিকে প্রয়োগ করব। একটা পেশেন্টে দেখবো, সেখানেও নির্দিষ্ট নীতি নিয়ম আছে, এটা হ্যানিম্যান বলে দিয়ে গেছেন। হ্যাঁ, তারপরে যখন আমরা ইভালুয়েশন করব, সেখানেও নির্দিষ্ট নীতি নিয়ম আছে। হ্যাঁ, সেটাও আমাদের অর্গাননে বলা আছে বা আমাদের কেন্ট বলে গেছেন। পরবর্তীকালে ওষুধ দেওয়ার পরে, ওষুধ প্রয়োগের সময় সেখানেও কিন্তু নীতি নিয়ম আছে। তারপরে ওষুধ প্রয়োগের পরে যখন আমরা রোগীর পরিবর্তনগুলো যখন দেখবো, সেখানেও কিন্তু নির্দিষ্ট নীতি নিয়ম আছে। ফলে হোমিওপ্যাথদের এই নীতি নিয়মের বাইরে যাবার এক পার উপায় নেই। মানে কেউ যদি মনে করেন যে এই নীতি নিয়মগুলো তার শৃঙ্খল, বা তিনি নীতি নিয়মে দাসত্ব করবেন কেন, তিনি তো স্বাধীন চিন্তার ব্যক্তি, তার অন্তত হোমিওপ্যাথিতে আসা উচিত। হোমিওপ্যাথি তার তার উপযুক্ত প্ল্যাটফর্ম নয়। হোমিওপ্যাথিতে আসতে গেলে নীতি নিয়ম মানতে হবে। নীতি নিয়ম না মানলে আমরা প্রতিবাদ করব।
বা আমরা সেটাকে সংশোধন করার চেষ্টা করব। এইটা হচ্ছে আমাদের কথা। ফলে এবং আমি একটা কথা বলছি যে আমার একজন চিকিৎসককে, যেই আপনার হোক, আপনার সিনিয়র হোক বা বন্ধু হোক, যেই হোক, ধরুন সিনিয়রের কাছে আপনি গেলেন, তার কথার উপর ভিত্তি করে আপনাকে চললে হবে না। আগে দেখতে হবে তার কথার মধ্যে কতটা যুক্তি আছে, তিনি যেটা ডায়াসে বলছেন, তিনি যেটা তার আহ, শিক্ষা প্রতিষ্ঠানে বলছেন, তার চেম্বারে গিয়ে তিনি ঠিক তাই করছেন কিনা। এইটা দেখতে গেলে কিন্তু বোঝা যাবে গন্ডগোলটা। ফলে আমাদের কাউকে তখনই গুরু বলে মানব যখন আমরা দেখব যে তার সামনে, পেছনে, সব জায়গাতেই তিনি এক এবং অদ্বিতীয়। কারণ এক এবং অদ্বিতীয় এইটা যদি হন তবেই তাকে আমরা মানব, আদারওয়াইজ তাকে ফলো করবো না। কারণ ব্যক্তি বড় নয়, নীতি বড়, অর্থাৎ অর্গানান বড়, অর্থাৎ ওই ব্যক্তি বড়। এইটা কিন্তু আমাদের মাথায় রেখে এগোতে হবে। এরপরে আহ, এরপরে কি? হ্যাঁ স্যার, পড়ছি। The finger is aided by the microscope to an elongated point, and the microscopic pathological results of disease are noted and considered to be the beginning and the ending, that is, result without anything prior to them. এটাকে আমি ট্রান্সলেট করেছি এভাবে: মাইক্রোস্কোপে আঙ্গুল দিয়ে বড় করে দেখে এবং ওই অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা রোগের প্যাথোলজিক্যাল ফলাফল লিপিবদ্ধ হয় এবং ওটাকেই রোগের শুরু ও শেষ বলে ওরা ভেবে নেয়। এইবার প্রায়র কথাটার মানে করতে, প্রায়রটা খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আমি তারপরে বলছি। অর্থাৎ এইসব ফলাফলকেই তারা রোগের পূর্বের কারণ হিসেবে মনে করে, না, এইসব ফলাফলকে তারা রোগের পূর্বে কারণ হিসেবে কিছু নেই বলে ধরে নেয়। কথাটা ঠিক এক্সাক্ট মিনিংটা হয়নি। ব্যাপারটা হচ্ছে এই যে তারা প্যাথোলজি গুলো দেখছে, যারা প্যাথোলজি ওখানে যাকে যাকে দেখতে ওখানে পরীক্ষা করে যেগুলো পাচ্ছে, যেটা সেইটাকেই তারা একমাত্র ওখান থেকেই রোগের সৃষ্টি, ওখান থেকেই রোগের মানে রোগের মানে শুরু বলুন শেষ বলুন, ওইটাই হচ্ছে আসল কথা। কিন্তু কথা হচ্ছে যে কোনো কিছু একটা পরিবর্তন হতে গেলে তার প্রায়র মানে তার আগে যে কিছু কারণ দরকার, কারণ আছে, সেই কারণটাকে তারা কিন্তু মানতে চায়। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যেমন ধরুন পরীক্ষা করে সে কি পেলো, একটা টিবি জাম্প পেলো, তার টিউবারকুলোসিস হয়েছে, তার কি হয়েছে না, এর কারণ কি না, কারণ হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলাম, এটা বলা হলো, ওই জামটাকে দোষী করা হলো। হোমিওপ্যাথি বলছেন যে ওটা ওটা কেন হবে, ওটাই বা এলো কেন, ওইটাই বা এখানে আসলো কেন, অন্য জায়গায় তো আসলো না। এখানে আমার যতটুকু আছে ঘটক বোধহয় বলেছেন কেজিয়েশন ফ্যাক্টর গুলো, যেগুলো এগুলো যে ডিফেন্সিভ মেকানিজম বলেছে, সম্ভবত ঘটক অনেকদিন আগে বলছি তো। ফলে ব্যাপারটা হচ্ছে কি, এইখানেও যে এই যে তাকে অ্যাটাকটা যেটা করেছে, এই অ্যাটাকটা তাকে কেন করলো, সবাইকে তো করছে না, তাকে করছে কেন? এটা মনে রাখবেন যে আমরা কিন্তু অণুজীবের রাজ্যে কিন্তু আমরা অতীত, অণুজীব কিন্তু অকারণে আমাদের আক্রমণ করে না। হুম আমরা তার চলাচলের পথে বাধা সৃষ্টি করলে বা তার অসুবিধা অবস্টাকল যদি আমরা সৃষ্টি করি, তাহলে কিন্তু সে আমাদের আক্রমণ করবে, আদারওয়াইজ আক্রমণ করবে না। আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে, বেরোচ্ছে, যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনাকে ধরুন এই যে ধরুন আপনি শিয়ালদা স্টেশন দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, হাজার হাজার লোক যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এবারে দেখা যায় যে আমি মানিকলাল যাচ্ছে, মানিকলালের পেছনে চিমটি কেটে দিলাম। হ্যাঁ, মানিকলাল প্রথমে পিছনে ফিরে থাকার বুঝতে পারলো না, দ্বিতীয়বার চিমটি কাটলাম, ধরা পড়ে গেলাম। মানিকলাল কি আমাকে ছেড়ে দেবে? তখন ধরে কিছু না কিছু সে করবে আমার। তাহলে দেখা যাচ্ছে কি, যে তাহলে কোনো কিছু ঘটনার আগে একটা প্রায়র তো কারণ থাকবে, কারণ ছাড়া তো হতে পারে না কোনো কিছু। পৃথিবীর কোনো এক্সপ্রেশন, কোনো ঘটনা পূর্ব কারণ ছাড়া হতে পারে। এই যে আজকে আমি কথা বলছি, আমার কি পূর্ব নেই? আমার পূর্ব কোথা থেকে এসছে? আমার বাবা মায়ের থেকে এসছে। এভরি লাইফ কামস ফ্রম প্রিভিয়াস লাইফ।
এভরি এভরি লাইফ কামস ফ্রম প্রিভিয়াস লাইফ, এটা বলতে গিয়েও ডাক্তার পেশেন্টের সাথে কথা বলে, তিনি এই কথাটা বলতেন বারবার। তাহলে যদি এভরি লাইফ, প্রতিটি জীবন যদি তার পূর্বের জীবন থেকে যদি আসে, তাহলে ব্যাকটেরিয়ারও তো পূর্বের জীবন আছে, এরও তো পূর্ব আছে। হ্যাঁ, তাহলে ব্যাপারে সেই বা এলো কেন? সে তো অমর চক্রবর্তীকে আক্রমণ করলো, কই তপন বোসকে তো আক্রমণ করলো না, কেন করলো না? দুজন তো পাশাপাশি একই সব ঘরে থাকে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু ওদের ভাবনায় নেই, কারণ লজিক ওখানে, লজিকের ব্যাপার নেই। কোনো যন্ত্র কি লজিক দিতে পারে? না, দেওয়া সম্ভব নয়। ফলে ব্যাপার হচ্ছে কি, এও একটা মজার ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি, এই যন্ত্রপাতির দ্বারা যে এই যে দেখা হয়, এই দেখার দেখার মধ্যে একটা গন্ডগোলের জায়গা আছে। সেটা হচ্ছে কি, যে যারা দেখেন বিশেষ করে, হ্যাঁ, প্যাথোলজি যারা দেখেন, তারা মূলত কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিস তাদের খুব একটা করে না। তারা ক্লিনিশিয়ান না মূলত। তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে ল্যাবরেটরি গুলোতে যদি দেখেন, এগুলো ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্স একটা, বেশিরভাগ জায়গায় টেকনিশিয়ানরা করে। তাহলে মজার ব্যাপারটা বুঝুন দেখি, একজন টেকনিশিয়ান ডাক্তারকে গাইড করছে, এটা কি করে, এই সিস্টেমটাকে কি করে এটাকে অ্যালাউ করা হয় যুক্তি দিক থেকে? কারণ এই টেকনিশিয়ান তো যে কোনো একটা ভুল করতে পারে, তার তো প্র্যাকটিশনাল মেডিসিনের নলেজ নেই, প্যাথোলজি নলেজ কিছু নেই। তার কিছু ছকে বাঁধা নিয়ম আছে, এইটা দেখলে আমি এই বলবো, এটা দেখলে ওই বলবো, এটা দেখলে ওই বলবো। টেকনিশিয়ানের দ্বারা পরিচালিত হচ্ছে। দেখুন, ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন, একজন অ্যালোপ্যাথি চিকিৎসক কি করছে না, প্রথম কথা হচ্ছে কি, তিনি পাশ করে এসেছেন, পাশ করার পথে জিজ্ঞাসা, এটা আমি কিন্তু তাদের অসম্মান করার জন্য কথাটা বলছি না, আমি হোমিওপ্যাথির সঙ্গে যৌক্তিক পার্থক্যটা বলার জন্য বলছি। আমাকে কিন্তু কেউ ভুল বুঝবেন না, এটা এটা আমাদের ভাবনা চিন্তার জায়গাটাই বলতে চাই। সেটা হচ্ছে কি, যে সেখানে তারা কি করছে না, একজন অ্যালোপ্যাথি চিকিৎসক আসলেন, তার কাছে কোনো রোগ রোগ নিয়ে কেউ আসে, রোগ নিয়ে আসার পর সে কি করছে, তিনি সিমটম অনুযায়ী কি ওষুধ দিলেন। তা এই ব্যাপারে যে এই যে ওষুধটা দিলেন, কিভাবে দিলেন? এতে শান্তি পেলেন না দিয়ে তিনি বললেন ল্যাবরেটরি টেস্ট লিখে দেন। এই যে ওষুধটা দিলেন, এই ওষুধটা কোথা থেকে দিলেন? এই ওষুধটা তো প্র্যাকটিশনাল মেডিসিনে তো এই নাম, এই ব্র্যান্ড নামটা নেই। হ্যাঁ, এই ব্র্যান্ড নামের শিক্ষাটা কে দিয়ে গেছেন? কে দিয়ে গেছেন না, রিপ্রেজেন্টেটিভ, বা সোজা কথা রিপ্রেজেন্টেটিভ প্যাথি চলছে। রিপ্রেজেন্টেটিভটা এটা দিয়ে গেছেন এবং তিনি মুখস্থ করেছেন, এবং কোন কোম্পানিতে তিনি ব্যবহার করবেন তার গুপ্ত রহস্যটা আমি আজকে আর বলতে চাইছি না, ওটা ভাবুন আপনারা। হ্যাঁ, তারপরে কি করলেন, তিনি ওষুধের বানানটা লিখে দিয়ে তিনি সমাজে সম্মান পাচ্ছেন, টাকা পয়সা পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন। আর হোয়ার এজ হোমিওপ্যাথি ডাক্তাররা সেখানে কি করছে, তারা ভেবে চিন্তে তারা নিয়ম নীতি মানে ইয়ে করছে, সেই সম্মানটা তারা পাচ্ছে। অ্যানিমেল বলছেন যে কেন তো কাটে না, তার জন্য তো আমাদের লড়াই করতে হবে। লড়াইটা শুধুমাত্র রোগী মানে সিট থেকে হেলতে আনা নয়, আমাদের লড়াই কিন্তু সার্বিকভাবে লড়াই করতে হবে, আমাদের প্রত্যেক হোমিওপ্যাথকে করতে হবে, এই জায়গাটা করার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথির ক্ষেত্রে সাধারণ চিকিৎসক যিনি আছেন, তিনি গর্ববোধ করতে পারেন যে হ্যাঁ, তিনি ড্রাগ পুলিং করে, মানে মানুষের উপর ড্রাগ পুলিং করে যে সিমটম পেয়েছে, তার ভিত্তিতে তিনি ওষুধ দিচ্ছেন। তিনি অনুমান নির্ভর ওষুধ দেন নাই। অনুমান কখনো বিজ্ঞান হতে পারে? আর তাকেই বলবো আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স বলবো তাকে? কোন যুক্তিতে বলবো? আপনি একটু ভাবুন, কি ভুল হতে পারে? আপনারা সবাই তো ভুল নয়, আপনারা ভাবুন, কে মডার্ন? যদি মডার্ন যদি হোমিওপ্যাথি হয়, তাহলে কে আঁকড়ে ধরুন, কারণ এখান থেকে আপনার রোগ মুক্তি দিতে পারবেন, মানুষকে প্রকৃত আহ, প্রকৃতি আরোগ্য আপনারা অবশ্যই দিতে পারবেন। এই জন্যই আমি কথাটা বলছি। এই যে যেমন ধরুন, জ্বরের কথাটা বলতে গিয়ে বললাম, যে জ্বরে ওই ওষুধপত্র দিয়ে দেখা গেল সেই জ্বরটা তার চলে গেল, তারপর তার মুখের স্বাদ নেই, মুখে তেতো, তার মাথা ঘুরছে, তার দুর্বলতা, হ্যাঁ, তার খিদে নেই, পায়খানা ভালো হচ্ছে না। এই জ্বরটা হয়ে যাওয়ার পর এই জিনিসগুলো আসলো, তাহলে কি হলো, একটা রূপান্তরিত হলো। রূপান্তরিত থেকে এরকম করে আরো 10 দিন বাঁচে যখন ওষুধটা দিল, সঠিক ওষুধটি কেউ নির্বাচিত করেছে। অ্যালোপ্যাথির ক্ষেত্রে ধরলাম সঠিক ওষুধটাই তিনি
পরিষ্কার করেছেন। ধরুন একটা জ্বরের পেশেন্ট নিয়ে এসেছেন, জ্বরের পেশেন্ট নিয়ে আসার পর ডাক্তার বললেন, সেটা 3 দিনে সম্পূর্ণ আরাম করে। অ্যালোপ্যাথি চিকিৎসক তাকে ওষুধ দিলেন, জ্বরটা ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টাখানেক মধ্যে এগুলো কাটতে কাটতে তার 10-15 দিন লেগে গেল। তার ব্যাপার হচ্ছে যে এই 10-15 দিন লেগে গেল, তাহলে কোনটা তাড়াতাড়ি সারালো অঙ্কের দিক থেকে সেটা আপনারা ভাবুন, কে দ্রুত আরোগ্য করলো আপনারা ভাবুন, কে সায়েন্টিফিক আপনারা ভাবুন। কারণ আমরা কিন্তু অনুমান নির্ভর চিকিৎসা করি। একটা আমাদের সাধারণ চিকিৎসক যে যিনি আছে, তিনি কিন্তু অনুমান নির্ভর চিকিৎসা করতে পারেন না, করা সম্ভব নয় হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিতে করা সম্ভব না। হোমিওপ্যাথিকে এমন নিয়ম নীতিতে হ্যানিম্যান বেঁধে দিয়ে গেছেন, আমাদের কিচ্ছু করবার উপায় নেই। নিয়ম নীতি প্রয়োগ করলেই তবেই রোগ সারবে, নিয়ম অনুসারে। রবার্ট যেটা বলেছেন, কে সারায়? ওষুধ সারায় না প্রিন্সিপাল সারায়? প্রিন্সিপাল রোগ সারাবে। নিয়ম নীতি আপনাকে রোগ সারাবে। ওষুধ দিলেই রোগ সারবে না, ওষুধটা নিয়ম নীতি অনুসারে প্রয়োগ হলে পরে তবেই সারবে। তাহলে বুঝতে পারছেন, সেই নিয়ম নীতি অনুসারে সারবে। সেই ওষুধটা যদি একজন ভুল ওষুধটা যদি একজন এমডি যদি দিয়ে ফেলেন, এমডি যদি দেন, তাহলেও কিন্তু রোগ সারবে না। তিনি যত বড়ই তার পণ্ডিত হন, যতই তিনি কোয়ালিফাইড হন। আবার দেখা যাচ্ছে যে আমাদের মতো সাধারণ ঘরে হয়তো আমার বাবা কি কাকা, সে হয়তো যে ওষুধটা দিল সেটা ঠিক দিল, তাহলে সারবে। তার মানে কি, নিয়ম নীতি কিন্তু ব্যক্তি নিরপেক্ষ, ডিগ্রি নিরপেক্ষ, ডিগ্রি ডিপ্লোমা নিরপেক্ষ। নীতি একটাই, সেটা যে অর্গানয়েড নীতি। সেই নীতি অনুসারে যদি আমরা প্রয়োগ করতে পারি, রোগ সারবেই সারবেই সারবেই। এখানে কোনো সমস্যা নেই। এবার নিজের ভুলটা যদি খুঁজতে থাকেন, অবশ্যই ভুল পাবেন। কারণ হোমিওপ্যাথিতে অ্যাকুট কেসগুলো ফেলিওর হওয়ার সত্যি কোনো কারণ নেই। কেন্টের যে কথা বলেছেন, আমি প্রথম জীবনে আমার এরকম একটা বদনাম ছিল যে আপনি এরকম জটিল জটিল রোগগুলো, মানে তার ভাষায়, রোগীর ভাষায়, এটা আমি প্রোপাগান্ডার জন্য বলছিলাম, আর আপনার পচা শামুকের পা কাটে গেল। আমি প্র্যাকটিসের প্রথম দিকের কথা বলছি। আর পচা শামুক মানে ঘনিষ্ঠ পেশেন্ট, অনেকদিন এখনো সম্পর্ক আছে। মানে আপনি জ্বরটা টুকটাক করে সারাতে পারেন না, তো আপনি ওষুধ দেন কাজ করে না, আবার সে অ্যালোপ্যাথি করতে। আমরা তো অ্যালোপ্যাথি করতে চাই না। আর দয়া করে তারা আমাকে ভালোবাসে বলে তারা আসে। আসলে বহু চিকিৎসক, বহু পেশেন্ট আছে যারা আমাদের সুযোগ দেন, সেই সুযোগ নেওয়ার যোগ্যতা আমরা সেই সুযোগটা নিতে পারি না। সেটা আমাদের অযোগ্যতা। আর কতদিন অযোগ্য থাকবো? আমাদের যেভাবে আমাদের উপর আক্রমণ হচ্ছে, তার একটাই উপায়, সরকার আমাদের সাহায্য করবে না, পুঁজিপতিরা সাহায্য করবে না, একমাত্র জনগণ মানুষের দাবিতে হোমিওপ্যাথি এগিয়ে চলবে। এবং সেই রাস্তাটা পরিষ্কার করতে গেলে আমাদের প্রত্যেকের যোগ্য হয়ে উঠতে হবে। দক্ষ চিকিৎসক না হলে কিন্তু হোমিওপ্যাথি থাকবে না, হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবার পরেরটা একটু পড়ুন। This is a summary of allopathic teaching as to the nature of sickness. অসুস্থতার প্রকৃতি সম্পর্কে এটাই এলোপ্যাথিক শিক্ষার সংক্ষিপ্তসার। But homeopathy perceives that there is something prior to these results. কিন্তু হোমিওপ্যাথিকগণ মনে করেন বা হোমিওপ্যাথি মনে করে এইসব আনুবীক্ষণে অন্য বিষয়ও লুকিয়ে আছে। Every science teaches and every investigation of a scientific character proves that everything which exists does so because of something prior to it. প্রত্যেক বিজ্ঞান এটা প্রমাণ করে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বিদ্যমান তার পেছনে কিছু বিষয় লুকিয়ে আছে। আর পড়বো স্যার? না না, এটা হচ্ছে কি, তার যা কিছুই আছে তার পেছনে একটা কারণ লুকিয়ে আছে, যে কারণটাকে আমরা সবসময় দেখতে পাই না বা বুঝতে পারি না। সেটা কিন্তু এই স্থূল গিয়ে চেনা যায় না, দেখা যায় না।
আজকে কিন্তু এইটুকুই থাক। আর আজকে অনেক স্যার আছেন যারা খুব ভালো বলতে পারবেন, এটার সঙ্গে আরো অনেক কিছু যোগ করতে পারবেন, আমি যা করেছি আরো সুন্দর সুন্দর যোগ করতে পারবেন। এরপরে এইটা আমি শেষ হয়ে যাবে, আর 2-3টা লাইন আছে মানে ওই সঙ্গে রিলেটেড আর কি, ওটা এক্সট্রা নেই কিছু এইটা সম্পর্কে, আর এই প্যারাটা শেষ হয়ে যাবে। কোনটা, ওই আনএক্সপেক্টেড অবজারভার, ওই ছোট্ট প্যারাটা না, ওটা না? হ্যাঁ, না এই না, প্যারাটা শেষ। হ্যাঁ, যেটা চলছে এটা শেষ করে দিই, ওটা ওটা কিছু নেই, ওর সঙ্গে রিলেটেড কিছু কথা আছে। হ্যাঁ, বলুন। Only in this way can we trace cause and effect in a series from beginning to end and back again from the end to the beginning. কেবলমাত্র এভাবেই আমরা কোনো কিছুর শুরু এবং শেষ, শেষ থেকে আবার শুরুর মাধ্যমে কারণ ও ফলাফলের যোগসূত্র খুঁজে পাই। By this means we arrive at a state in which we do not assume but in which we know. এইভাবে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যেখানে অনুমানের বদলে সঠিক জিনিসটা আমরা প্রকৃত অনুধাবন বা বুঝতে পারি। এই পর্যন্ত। মোটামুটি আমি সব কথাগুলি বলে দিয়েছি, সব কথাগুলি আমি মোটামুটি ব্যাখ্যার মধ্যে এনে ফেলেছি। এইবার হচ্ছে আমাদের যারা উপস্থিত আছেন, এখানে অনেকেই আছেন খুব মানে আর কি অসাধারণ, তারা বক্তব্য রাখার অধিকারী, এবং তারা যদি একটু এগিয়ে এসে, আচ্ছা সাগর, আমি একটু বলবো ইয়ে 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 তপন। তপন, বল 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 বল। আচ্ছা, খুব সুন্দর আলোচনা হলো। সিক, হ্যাঁ, অনেক কথা বলা হলো। অ্যাকচুয়ালি সিক কি? সাধারণত যে কথাটা কেন বলেছেন, ইট ইজ হি হু ইজ সিক, নট হিজ বডি অর টিস্যু। অর্থাৎ বডি বা টিস্যু সিক হয় না, সিক হয় ইট ইজ হি। এই হিটা কে? অ্যাকচুয়ালি হি হচ্ছে মানুষ বা আমি, যেটা কিনা কনস্টিটিউট বাই আওয়ার উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এই উইল এবং আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে হিকে তৈরি করে। হ্যাঁ, এখন এই উইল এবং আন্ডারস্ট্যান্ডিং যদি অর্ডারলি চলে তাহলে তো সিক নয়, কিন্তু এর যখন ডিসঅর্ডার আসে সেটাই হচ্ছে সিক। এখন এই উইল ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি উইল হচ্ছে আমাদের ইচ্ছা, অর্থাৎ ডিজায়ার, অ্যাভারশন, হ্যাঁ, আমাদের সম্মতি, অসম্মতি, আমাদের এফেকশন অর্থাৎ প্রীতি, মমতা, ভালোবাসা, এবং তার সঙ্গে ভয়টাও কিন্তু একটা উইলেরই একটা অংশ। হ্যাঁ, কারণ কেউ বেশি ভয় পায়, কেউ কম ভয় পায়, কেউ ভয় পায় না, এটাও কিন্তু একটা উইলের অংশ। এবং তার সঙ্গে রয়েছে, উইলের সঙ্গে থাকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। আমাদের ইচ্ছা তো আমরা প্রকাশ করি, তার সঙ্গে আমাদের একটা বোঝাপড়ার ক্ষমতা, সেটা হচ্ছে যেমন কম্প্রিহেনশন অর্থাৎ বোধ শক্তি। হ্যাঁ, কারো ডাল, হ্যাঁ, কারো স্ট্রং। হ্যাঁ, তাহলে কম্প্রিহেনশন, কনসেন্ট্রেশন, অর্থাৎ কিনা বলা যেতে পারে যেটা আমাদের এই যে আন্ডারস্ট্যান্ডিং, ওটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্ট, সহজে বলা যেত, অর্থাৎ ইন্টেলিজেন্ট। তাহলে হচ্ছে উইল এবং ইন্টেলিজেন্ট, হ্যাঁ, এই দুটো নিয়েই তো আমাদের এই আমরা মানুষটি। কোনো কারণে যদি এর ডিসঅর্ডার আসে, কোনো কারণে যদি ডিসঅর্ডার, অর্থাৎ সে সঠিকভাবে যদি ফাংশনটা না করতে পারে, হ্যাঁ, আমাদের এই হিটা, উইল এবং আন্ডারস্ট্যান্ডিংটা, তখনই কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। এবং সেটা কিসের দ্বারা? একটা বাইরের কোন একটা ইনফ্লুয়েন্স দ্বারা, যেটা তুই সুন্দরভাবে আলোচনা করলি অমর, এক্সাইটিং কজ বা ফান্ডামেন্টাল কজ যেটাকে আমরা বলি, বা মায়াজমেটিক কজ। এখন একটা ব্যাপার হচ্ছে যে এটা তো ঠিক যে কথাটা বারবার বলি, সত্যি তো সবাই তো আক্রান্ত হয় না। একই খাবার খেলাম আমরা 5 জন, দেখা গেল 2 জনের ডায়রিয়া হয়ে গেল, বাকি 2 জনের হলো না। কেন? তাহলে এই যে ডিজিজটা যেটা আসে, তার পেছনে কারণটা কোথায়? তার পেছনে কারণটা হচ্ছে তার সাসেপ্টিবিলিটি। কারোর সাসেপ্টিবিলিটিটা খুব বেশি, কারোর কম। যার যেমন সাসেপ্টিবিলিটি, যে সাসেপ্টিবিলিটি ব্যাপারটা কি? সাসেপ্টিবিলিটি ব্যাপারটা হচ্ছে যে আমাদের রিয়াকশন,
reaction to an external or internal influences, বাইরের কোনো ইনফ্লুয়েন্স দ্বারা বা ইন্টারনাল কোনো ইনফ্লুয়েন্স দ্বারা যে রিয়াকশন বডিতে হতে পারে সেটা হচ্ছে সাসেপ্টিবিলিটি। আমাদের একটু বলি যে ইন্টারনাল ব্যাপারটা কি। এক্সটার্নাল রিয়াকশন তো আমরা সবাই বুঝি, এক্সটার্নাল থেকে খেলাম, উল্টো পাল্টা খেলাম বা একজন বাসা বেঁধেছে। ইন্টারনাল ব্যাপারটা কি, আমরা যেমন দেখি অটো ইমিউনাইজড ডিজিজ গুলো, হ্যাঁ, অটো ইমিউনাইজড ডিজিজ গুলো বা আমাদের শরীর থেকে কোনো একটা হরমোন এক্সেসিভ পরিমাণে বেরোচ্ছে, কোনো একটা ডাইজেশনের জন্যই ঠিক মতো হচ্ছে না, আমাদের ডায়াবেটিস হয়ে গেল, এগুলো হচ্ছে ইন্টারনাল ইনফ্লুয়েন্স। তাহলে এই ইন্টারনাল এবং এক্সটার্নাল ইনফ্লুয়েন্স গুলো যদি আমাদের ভাইটালিটিকে বা হিকে, হ্যাঁ, যদি আক্রান্ত করতে পারে, সাকসেসফুলি যদি আক্রান্ত করতে পারে, তখনই কিন্তু আমরা রোগাক্রান্ত হই, অর্থাৎ তখনই কিন্তু অবস্থাটা আমাদের সিকটা তৈরি হয়। আর একটা ব্যাপার খুব সুন্দর আলোচনা হলো যে এই এলোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক, হ্যাঁ, এলোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক সত্যি তো তাই যে ওরা অ্যাকচুয়ালি আলটিমেট স্টেট অফ দ্য ডিজিজ এটা নিয়ে আলোচনা করে। আমরা তিনটে কথা বলে থাকি একটা রোগের ক্ষেত্রে। প্রথমত একটা কথা আমরা বলে থাকি যে একটা রোগের প্রাইমারি একটা স্টেট, হ্যাঁ, আমরা প্রাইমারি স্টেট কথাটা রোগের ক্ষেত্রে বলে থাকি। সেটা কি রকম, যখন বা একটা লেটেন্ট অবস্থা, রোগের একটা লেটেন্ট অবস্থা যেটা এলোপ্যাথিক ডাক্তাররা কখনো কল্পনাই করতে পারে না। একটা রুগী এসে বলছে যে ডাক্তারবাবু আমার ঘুমটা চলে গেছে, আমার খিদে চলে গেছে, অথচ আমার পা থেকে মাথা পর্যন্ত সব পরীক্ষা হয়ে গেছে, কোথাও কোনো রোগ ধরা পড়েনি, সেটা রয়েছে। এই ল্যাটেন্ট অবস্থায় যখন থাকে তখন মানে কি হয়, কিছু হয়তো মানে তার সেন্সোরিয়াল স্টেটের কিছু পরিবর্তন আসে, হ্যাঁ, তার সেন্ট্রাল লাইফ মেকানিজমটাকে একটা ডিস্টার্ব করে দেয়, সেটা যেটাকে সেন্সোরিয়াল স্টেটে থাকে বা কিছু জেনারেল ফাংশনালের ক্ষেত্রে বা অর্গানিজমের টোটাল অর্গানিজমের ফাংশনের একটা হ্যাম্পার করতে পারে। কিন্তু ইন্ডিভিজুয়াল টিস্যু বা ইন্ডিভিজুয়াল অর্গানের কোনো পরিবর্তন আসে না। এটাই হচ্ছে আমরা ল্যাটেন্ট স্টেট বলে থাকি। এবং আমরা হোমিওপ্যাথটা কিন্তু এই ল্যাটেন্ট স্টেটকে ট্রিটমেন্ট করে টোটালিটি করে ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারি, যেটা কিন্তু কোনো এলোপ্যাথিক ডাক্তারের পক্ষে সম্ভব নয়। এরপর যদি আমরা এই ল্যাটেন্ট অবস্থাতে রুগীর রোগটাকে যদি বন্ধ করতে না পারি, তার সুন্দরভাবে যদি তার হিয়ের ফাংশনটা যদি ঠিকমতো বা উইল এবং আন্ডারস্ট্যান্ডিং এর ফাংশনটা যদি যথাযথ না দিতে পারি, তাহলে রোগ আরো এগিয়ে যাবে এবং যেটাকে আমরা সেকেন্ডারি স্টেজে আমরা হোমিওপ্যাথিতে বলে থেকে দেখতে পাই। তাহলে সেকেন্ডারি স্টেজে কি ঘটনাটা ঘটে, সেকেন্ডারি স্টেজেই কিন্তু বা সেকেন্ডারি স্টেটেই কিন্তু বিভিন্ন অর্গ্যান বা টিস্যুর ভেতরে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারি। সেটা কি পরিবর্তন, সেটা কেবল সে পরিবর্তনটাও কিন্তু তার ফাংশনাল প্লেনেই থেকে যায়, তার ফাংশনাল প্লেনেই থেকে যায়, তখনও কিন্তু তার টিস্যু বা মানে অর্গানের কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ আসে না। এটাও কিন্তু আমরা ট্রিটমেন্ট করে দিতে পারি বা সারাতে পারি। কিন্তু এই অবস্থা কোনো এলোপ্যাথিক ডাক্তারের পক্ষে বা ওদের যে প্রসিডিওর, ওদের যে সিস্টেম, সেখানে ধরা সম্ভব নয়। এখানেও যদি আমরা সেই রুগীর রোগটাকে মানে থামিয়ে দিতে না পারি, তার এই অবস্থাটাকে থামিয়ে দিতে না পারি, তারপরেই সেই রুগ্ন অবস্থাটা বা সেই সিকনেসটা চলে যায় তার টার্সিয়ারি স্টেটে। এই টার্সিয়ারি স্টেটে যখন যায় তখনই কিন্তু তার প্যাথোলজিক্যাল চেঞ্জগুলো শুরু হয়ে যায়, তার নোসোলজিক্যাল অবস্থাটা আমরা বুঝতে পারি এবং নোসোলজিক্যাল অবস্থা বুঝতে পারার জন্যই কিন্তু তারা এই মানে রোগগুলোকে ওই নোসোলজি অনুযায়ী বিভিন্ন নাম দিয়ে থাকে, চেঞ্জ দেখে এবং বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে থাকে। কিন্তু আমরা যে সিকটা অনুভব করি এবং হ্যানিম্যানই প্রথম যিনি
রোগকে ক্লাসিফাই করতে পেরেছিলেন। হ্যানিম্যানই প্রথম বুঝিয়ে দিতে পেরেছিলেন যে সিক কিভাবে এবং রোগের ক্লাসিফিকেশনটা কেমন হয়, এবং সেই ক্লাসিফিকেশনটাই তিনি বিভিন্নভাবে ভাগ করেছেন। বিশেষ করে আমাদের তো ক্রনিক কেসে যেটা আমরা বলে থাকি যে সেই ক্লাসিফিকেশন সোরা, সিফিলিস এবং সাইকোসিস। ওরা নোসোলজিক্যাল যাই বলুক না কেন, সমস্ত রোগগুলিকে সোরা, সিফিলিস, সাইকোসিসে ভাগ করতে পারবার ফলেই কিন্তু আমরা রোগকে সঠিকভাবে চিনতে পারি, রোগকে অনুভব করতে পারি, আমরা তাকে সঠিক একটা ওষুধ দিতে পারি, ওষুধ দিয়ে তাকে আরোগ্যের পথ দেখাতে পারি, যেটা কিন্তু অন্য প্যাথির ক্ষেত্রে সম্ভব হয় না। হ্যাঁ, মোটামুটি ভাবে আমি এটুকু একটু যুক্ত করলাম। তুই তো মানে পরবর্তী অনেক কিছু বলে ফেলেছিস, পরেরগুলো আছে তো অনেক কিছুই তো কেন বলেছেন, তাকে বলেছিস, ভালো হয়েছে, এটা পাওয়া ভালো। না, আমি শিখটা একটু বলে দিলাম, শিখ ব্যাপারটা কি, হ্যাঁ কোথা সেটাই তো। থেকে আসছে। আচ্ছা, আমি স্বপনকে একটু বলছি কিছু বলার জন্য। স্বপন ভুঁড়ে কি আছে? স্বপন, হ্যালো তুমি তুমি কিছু যোগ করো। হ্যালো, হ্যাঁ বলছি কি, যে প্যাথোলজি নিয়ে তো অনেক কথা হলো, আমাদেরও তো একটা প্যাথোলজি আছে। আমাদের প্যাথোলজিটা হলো ডায়নামিক প্যাথোলজি। হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, প্যাথোলজিটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক প্যাথোলজি। জেনারেশন আফটার জেনারেশন এই প্যাথোলজিটা ট্রান্সমিট হয়, এইটা হচ্ছে একটা মৌলিক পার্থক্য। আর একটা জিনিস, বর্তমানে ওরা যে সবটাই দেহ নিয়ে পড়ে আছে এমন কিন্তু নয়, ওরাও আমাদের পথে ভাবছে। আজকের যে সাইকোসোমাটিক ডিজর্ডার ওরা ভাবছে, ওরা আগে কি বলতো মেন্টাল ডিজিজ, এখন কিন্তু মেন্টাল ডিজিজ বলে না, মেন্টাল ডিজর্ডার বলে। যদি কোনো প্যাথোলজি পাওয়া যায় তখন বলে মেন্টাল ডিজিজ, তাহলে ওদেরও পারফেকশন হচ্ছে। আর আরেকটা কথা, আমার বক্তব্য, সব সময় ওদের গাল দিয়ে আমার লাভটা কি? আমার সাবজেক্টটা আমি ভালো করে বুঝবো, সেইটা বুঝতে গিয়ে প্রসঙ্গক্রমে যেটুকু এলো ব্যাস সেটুকুই এক তুলবো। জিনিস, সেইটুকু তুলবো। সেইটা নিয়ে যে এত বেশি সময় ব্যয় করলাম, আমার আলোচনার কিছু হলো না, তাদের গালাগাল হলো, এটা ঠিক নয়। শুধু তাই নয়, তাদের মেডিসিন সম্বন্ধে আমাদের নলেজও কিন্তু অনেক সীমিত। জেলিশিলটা একমাত্র অ্যান্টাসিড নয়, আর ওই অ্যান্টাসিড দিলে সল্ট হবে, সব হবে, কিন্তু ওদের যে ওই অ্যান্টাসিড গুলো যেটা হচ্ছে হাইড্রক্সি, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড দুটো মিশ্রিত করে দেওয়া হয়। কারণ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কনস্টিপেশন আনে, আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড লুজ করে পায়খানাটা, তাই দুটো সমান সমান দেওয়া হয়, দিয়ে ওরা দেয়। পরবর্তীকালে দেখলো এইটা দেওয়ার পরে মাস্ট সেলটা ওভার রিয়াক্ট করে এবং অনেক বেশি HCl সিক্রেশন করে, তখন ওটা চলে গিয়ে এলো ব্লকার। সুতরাং ওদের সিস্টেম ওদের চলছে, আমরা শুধু ওইটুকু দেখে ওদের সমালোচনা করতে যাওয়া সেটা ঠিক নয়। আমরা আমাদেরটুকু নিয়ে থাকবো, প্রসঙ্গক্রমে যেটুকু আসবে সেইটুকু বলবো। এটা আমার বক্তব্য, কারোর দ্বিমত থাকতে পারে বা আমার মতের বিরোধিতাও করতে পারে, সেটা করতেই পারে, তার সে স্বাধীনতা না, আছে। বিরোধিতা কোনো কিছুই নেই। একজন ভালো আচ্ছা, হোমিওপ্যাথ আরো ভালো হোমিওপ্যাথক, একজন ভালো এলোপ্যাথ আরো ভালো এলোপ্যাথক, সেটা আর সিস্টেমে বলছে থাকো। যে অল টিচার্স হচ্ছে আমরা বাদরেন, যেটা বলেছে, হানিম্যান বলেছে, তার সঙ্গে ব্যক্তিগত আমার কিছু নেই। না, আর অ্যালোপ্যাথ ডাক্তাররা সবসময় রিপ্রেজেন্টেটিভরা তারা বলে দেয় তাই দেয়, সেটা তার মোরাল অবনমন হয়েছে, তাই সেটা তো প্যাথির দোষ না। আমাদেরও তো আছে, ওই তো রিপ্রেজেন্টেটিভ গাদাগুচ্ছির কম্পোজিশন দিয়ে গেল তাই প্রেসক্রাইব করে, তারা কি হোমিওপ্যাথ? তাদের মোরাল ডেথ হয়ে গেছে। সুতরাং ওই জায়গাগুলো নিয়ে আমি বলতে রাজি নই। আরো একটা কথা, জীবাণু জীবনযাত্রায় আমরা বাধা সৃষ্টি করলে সে আমাদের শরীরকে আক্রমণ করবে, এটা কিন্তু ঠিক নয়। তার ডায়নামিক প্যাথোলজিটা ঠিক করে যে সে আক্রান্ত হবে কিনা, যেটা
তপনদার সাসেপ্টিবিলিটি বলে গেল। আরেকটা জিনিস, পৃথিবীতে যখন জীব এসছে তার এই পৃথিবীতে টিকে থাকার অধিকার কিন্তু তার আছে। সেই অধিকার তখনই খর্ব হয় যখন সে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে। দেখুন মায়াজমের উৎপত্তি ঠিক সেইভাবে এসেছে। প্রত্যেকটা ডিজিট কিন্তু তাই আসে, তার যে মোরাল ভ্যালুজের অবনমন ঘটে, অন্যের অধিকারকে খর্ব করে, সে তো মোরাল ভ্যালুজ। এইটা আরেকটা কথা। আর একটা জিনিস যেখানে ফার্স্ট প্যারাতে বলা আছে, আমার এই বইটা এই মুহূর্তে নেই, যে সে কোথা থেকে এলো রুগীটা, তার নেচারটা কি। এই যে কোথা থেকে এলো এই লাইনটার ব্যাখ্যা আদৌ হয়নি দুদিনে। কারণ হলো পেশেন্ট সে কোথা থেকে এলো। এভরি লাইফ কামস ফ্রম প্রিভিয়াস লাইফ, এটা চিরসত্য, কিন্তু তা না। আমি বলতে চাচ্ছি পেশেন্টটা কোথা থেকে এলো। আজকের যে যাকে আমি পেলাম পেশেন্ট হিসেবে, সে একটা অনেক জার্নি, সে জার্নিটা তার শুরু হয়েছে সিন্স ভেরি ভেরি বিগিনিং অফ ফার্টিলাইজেশন। তার মায়ের যে চিন্তা ভাবনা, মার উপরে কি প্রভাব পড়েছে সেইটা পেরিয়ে এলো, তারপরে ভূমিষ্ঠ হলো। সে যদি একটা ব্রোকেন ফ্যামিলির চাইল্ড হয়, সে অনেক যে অভিজ্ঞতা নিয়ে এলো, তার তো লাইফ তো সবসময় একটা অভিজ্ঞতা গ্যাদার করছে। সেই অভিজ্ঞতা কিন্তু তার পার্সোনালিটিকে মডিফাই করছে। আর সেই পার্সোনালিটি মডিফিকেশনটা হচ্ছে কি, সে যখন অ্যাজ এ পেশেন্ট, তাহলে সে পেশেন্টেরও পার্সোনালিটি মডিফিকেশন হচ্ছে, যেটা ফিফথ অ্যাফোরিজিম এই জন্য এত গুরুত্বপূর্ণ এবং ফোর্থ অ্যাফোরিজিম এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইজ লাইকওয়াইজ এ প্রিজার্ভার অফ হেলথ। কেন এইগুলো জানার দরকার। সুতরাং তার যে জার্নিটা শুরু হয়েছে আর আমার কাছে এসে যখন পৌঁছলো, এই গ্যাপটুকুর মধ্যে কি ঘটেছে ইন ডিটেল আমাকে জানতে হবে, তার পোর্ট্রেটটা রচনা করতে হবে এবং তার ডায়নামিক প্যাথোলজিটা বুঝতে হবে, তবেই তো শিখতে বোঝা যাবে। সুতরাং শিখটা কোনো একটা কথা মাথায় বস্তু রাখা নয়, উচিত, শিখ একটা কোয়ালিটি। একটা কথা হ্যাঁ বলো। মাথায় রাখা উচিত যে উই আর দ্য প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হ্যাঁ, হেরিডিটি এবং এনভায়রনমেন্টকে বাদ দিয়ে কিন্তু শিখ আসতে পারে না, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই এইটুকু বলা। এবারে ধন্যবাদ সবাইকে, আর কেউ কিছু বলুক। পার্থ খুব পার্থ ভালো হলো, কিছু এটা খুব ভালো হচ্ছে। পার্থ কিছু বল। আর বলবো আর কি, শুনছি, শিখছি, খুব ভালো আলোচনা হচ্ছে, স্বপনও ভালো যোগ করেছে, তপনও ভালো। তুইও অনেক কিছু বলিস। আসলে প্র্যাকটিক্যাল কথাগুলো বলতে গেলে এই যেটা স্বপন বললো যে রিপ্রেজেন্টেটিভ, আসলে আমরা যখন প্রাইমারি অবস্থা আলোচনা করি তখন এইভাবেই কথাগুলো আসে, পরবর্তীকালে হয়তো এইটা আর কি। ওটা হলো ফার্স্ট এডিশন অমরের, তারপরে হলো তপনের সেকেন্ড এডিশন, আর থার্ড এডিশন হলো স্বপনের। ঠিক আছে, চলুক না, আমি শুনছি, ভালো ভালো লাগছে খুব। এই ফাঁকিবাজ, গিদারি পাশ করলে কাটিয়ে হবে না, বেরিয়ে যাবে। তোমার পেটে মাল আছে, আগে ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, পূজা। শুধু পাশ কাটিয়ে বেরিয়ে যাবে, মাল মশলা ছাড়বে না, ছাড় হ্যাঁ মাল মশলা। হ্যাঁ, আরে নেই নেই, শুনছি পার্থদা শুনছি ছাড়েন, পার্থদা ছাড়েন, ছাড়েন, আমরা একটু শুনি। এই- এই তো কাজী সাহেব এসছে, এইবার পার্থ স্যার নিশ্চয়ই ছাড়বে। কাজী সাহেব এসে গেছে। হ্যাঁ, পার্থদা ছাড়েন। না, সময় নষ্ট করবে না, সত্যি আমি এখন বলার মতো অবস্থা নেই। আমি শুনছি আমি বল। শুনছি। না, এই কাজী সাহেব বলেছে তোর শোনা উচিত, তোর প্রিয় বন্ধু। আরে আমি খুব এক্সহস্টেড, আমি সন্তোষপুর থেকে ফিরেছি, আমি লেটে, আমি খুব এক্সহস্টেড আজকে, আমি কিছু আচ্ছা, বলছি। ঠিক আছে। এই তো সাগর, আর কি এই আমাদের স্যারেরা আছে, স্যারেদের কাছ থেকে এস এন শুনতে চাই। জাহাঙ্গীর স্যার আছেন, হ্যাঁ, জাহাঙ্গীর স্যারকে বলো। ডক্টর এস এন জাহাঙ্গীর স্যার। খুব গুরুত্বপূর্ণ আলোচনা তো আজকে, তো স্যার একটুখানি আছে, আমি কিন্তু ওই মূল অ্যাপোরিজমটা ঢুকে নিতে ইচ্ছা করি, ঢুকলে অনেক কিছু বলতে হবে। না স্যার, আমি কিছু হ্যাঁ, বলবো না, শুনছি স্যার। কেন বলবেন না? আর আপনি তো যোগ্য লোক, কেন বলবেন না? আপনি পাশে বাচ্চা থাকে তো স্যার, আমি আসলে এই জন্য কথা বলার সমস্যা হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হামিউদ্দিন এটা স্যার আছেন, আমাদের হামিম স্যার আছেন, হামিম স্যার। নীলকমল স্যার কি এসছেন আজকে? না, আসেন। না না না, ডক্টর হামিম স্যার।
স্যার আসসালামু আলাইকুম। হুম হুম যে স্যার যে আলোচনা চলছে আসলে আমি বলার মতো এখানে অত বেশি কিছু বলার মতো স্যার কিছু নাই। তো সবকিছু মিলিয়ে আলোচনা তো মেন আলোচনা স্যাররা করছেনই, তিনজন স্যার বলেছেন। আমার একটা কথা মনে পড়ে গেল, আমি জাস্ট একটু শেয়ার করতে চাই আর কি। এরকম বিষয়টা হচ্ছে আমি একজন এলোপ্যাথিক একজন প্রফেসরের সাথে কোনো একটা বিষয়ে কথা বলতে গিয়েছিলাম, স্কিন অ্যান্ড সেক্স স্পেশালিস্ট, আমাদের ঢাকা মেডিকেল কলেজেরই একজন প্রফেসর। তো স্যার আমাকে এই আমার হোমিওপ্যাথ এটা জানার পরে আমাকে প্রশ্ন করলো, আচ্ছা তোমাদের তো আমাদের যেরকম এলোপ্যাথিতে অ্যান্টিবায়োটিক আছে যেগুলা দিয়ে আমরা যে কোনো কিছু যখন দেখি আর হচ্ছে না তখন ডিরেক্ট বোম্বিং করে দিই। তো সে জায়গাটায় আমি স্যারকে আর কি বলবো, আমি শুধু এতটুকুই বলছি যে স্যার আমাদের যদি প্রপারলি একটা পেশেন্টকে আমরা মেডিসিনটা সিলেকশন করে দিতে পারি তাহলে এটা আমাদের অ্যান্টিবায়োটিকের চাইতেও আরো অনেক বেশি কাজ করে। তো সেই জিনিসটা একটু, যেমন আমরা যখন দেখি যে একটা সিম্পল মানে পেশেন্টের ক্ষেত্রে আহ, আমার একটা পেশেন্ট জাস্ট একটু এক্সাম্পল হিসেবে দিতে চাই, যেমন হচ্ছে ইনফার্টিলিটির একটা পেশেন্ট আসলো, আমি শুধু এক ডোজ অ্যাক্টিয়া রেসিমোসা যেটাকে সিমিসিফুগা এক ডোজ শুধু দিয়েছিলাম, একবারে দিয়েছিলাম অ্যাক্টিয়া রেসিমোসা। 15 বছর ইনফার্টিলিটি ছিল পেশেন্টের, প্রাইমারি ইনফার্টিলিটি। শুধু এক ডোজ অ্যাক্টিয়া রেসিমোসা পেশেন্ট নিয়ে চলে গিয়েছে আমার কাছে। গত গত পরশুদিন আসছে, প্রায় তার বেবির বয়স হবে আগামী মাসে 2 বছর। এতদিন সে আর আসে নাই, সে বললো সে তার গ্রামের বাড়িতে চলে গিয়েছে। আমার কাছ থেকে ওষুধ নেওয়ার পরে আরেকটা পেশেন্ট নিয়ে আসছে ইনফার্টিলিটি। তো আমার মনে হলো যে আসলে, তো ওই স্যারের কথাটা মনে হচ্ছে, আর আজকে আলোচনার সাথে আরো মনে হলো যে আসলে আমাদের একটা মেডিসিন কতটুকু মানে পাওয়ারফুল যদি পেশেন্টকে দেওয়া যায়। 15 বছরের পেশেন্টের ইনফার্টিলিটি এক ডোজ একটা রেসিমোসা 200-এ সলভ হয়ে গিয়েছে। তো থ্যাংক ইউ স্যার, যদিও কথাটা সম্পূর্ণ পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আজকের আলোচনা নিয়ে স্যার কথা হয়েছে, আমার বলার মতো স্যার কিছু নেই, আমি অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। ডক্টর সবুজ মন্ডল। ঠিক আছে। ডক্টর সবুজ মন্ডল। হ্যালো, ডক্টর সবুজ মন্ডল স্যার। নেই নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার আছেন, ডক্টর সবুজ মন্ডল। পরে দেখো, সবুজ পরে দেখো। সবুজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর সবুজ ভাই। আমি স্যার করে বললাম, হয়তো বা বুঝতে পারিনি, ভাই করে ডাকলাম তাও মনে হয় নেই। আচ্ছা যাই হোক। এই তপন ঘোষের এটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার আমাদের সাথে আছেন ডক্টর উৎপল চৌধুরী স্যার। ডক্টর উৎপল চৌধুরী স্যার। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার। সকলকে আমার অনেক কয়েকদিন আমি জয়েন করতে পারিনি, তা আজকে আমি জয়েন করলাম। তা আলোচনা আমাদের যে বিশেষ করে মেন্টর ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার, তপন ঘোষ স্যার, সকলের মানে অতীব সুন্দর আলোচনা করেছেন, সেখানে আর বিশেষ কিছু বলার জায়গা থাকে না। তবু আমি আমার ছোট্ট একটু এক্সপিরিয়েন্সের কথাটা বলি। যে আমি ক্লাসে পড়াই, সেখানে আমি বাচ্চাদের আমি বিশেষ করে লাইফ সায়েন্স পড়াই, তো সেখানে আমি বাচ্চাদের যখন কথা বলি যে কোনো রোগ জীবাণু নিয়ে যখন কোনো কথা হয়, তখন আমি একটা উদাহরণ তাদেরকে বারবার বোঝাই যে কতকগুলো ছোলা বীজকে যদি আমরা কংক্রিটের মেঝেতে ফেলে দিই, বছরের পর বছর পড়ে থাকলেও কিন্তু সেখানে চারাগাছ জন্মাবে না। তাহলে চারাগাছ জন্মাতে গেলে আমাকে উপযুক্ত পরিবেশে আনতে হবে। পরিবেশটা কি? মাটিটা
কোদাল দিয়ে কাটতে হবে, জল দিতে হবে, তাকে নরম করতে হবে, অর্থাৎ ছোলা বীজটা যাতে অঙ্কুরোদ্গম হয় সেই রকম উপযুক্ত পরিবেশটা পেতে হবে। আজকের আলোচনায় এই যে আমাদের শিখ, ওই যে উপযুক্ত পরিবেশে যে মাটিটা তৈরি করা হলো, এইটাই শিখ। যতক্ষণ না আমি শিখ হচ্ছি ততক্ষণ কিন্তু রোগ জীবাণু আমার শরীরে রোগের বিস্তার ঘটাতে পারবে না। ওই জন্যই দেখা যায় যে একটা বাড়িতে যদি 5 জন মেম্বারের মধ্যে হয়তো 3 জনের পক্স হলো, 2 জনের হলো না, এটা একটা ব্যাপার আছে। তাছাড়া আমরা শিখ যখন মানে বোঝার জন্য আমরা যখন কেস রেকর্ড করি একটা রুগীর, তখন আমরা সেই কেস রেকর্ডে কতগুলো পয়েন্টকে খুব গুরুত্ব দিই। বিশেষ করে রুগীর যে বর্তমান কষ্ট থাকে সেখানে এক্সাইটিং ফ্যাক্টরকে আমরা খুব জোর দিয়ে খুঁজি। এক্সাইটিং ফ্যাক্টর, তার সঙ্গে আমরা তার মায়োজেনেটিক ব্যাকগ্রাউন্ড খুঁজি, একটা রুগীর পাস্ট হিস্ট্রি খুঁজি। পাস্ট হিস্ট্রিতে মানে অনেক কিছু ব্যাপার থাকে, তার গর্ভকালীন অবস্থায় মা কোনো সমস্যায় ভুগলো কিনা, গর্ভকালীন অবস্থায় মা তীব্র ভয় পেল কিনা, কোনো মানসিক আঘাত যন্ত্রণা পেল কিনা, এই ব্যাপারগুলো যেমন আছে। তারপরে ছোটবেলায় তার ভ্যাকসিনেশন হলো কিনা, তার সঙ্গে আমরা ফ্যামিলি হিস্ট্রি খুঁজি, ফ্যামিলিতে কোনো ভারী রোগের ইতিহাস আছে কিনা, ক্যান্সার, জন্ডিস, টিবি, হাঁপানি, বাত এটসেট্রা এটসেট্রা। এইগুলো একটা শিখের পরিবেশটা তৈরি করছে। একজন ব্যক্তি যে অসুস্থ হবে, আমার শরীরে যে পরিবেশটা তৈরি হলো, এইবার আমার ব্যক্তিগত মানে বৈশিষ্ট্য অনুযায়ী আমি সেখানে ক্যান্সারে আক্রান্ত হব, না সুগারে আক্রান্ত হব, না বাতে আক্রান্ত হব, এই ব্যাপারগুলো এসে যায়। আর অ্যালোপ্যাথিক ডাক্তারদের সঙ্গে আমাদের মূল পার্থক্য তো এই জায়গাটাই। তারা একটা রোগের নাম ধরে চিকিৎসা করবে, কিন্তু আমরা যে রোগটা তার শরীরে এলো, কি রোগ সেটাকে গুরুত্ব না দিয়ে আমরা সব সময় ভাবি যে রোগটা, রুগীটার শরীরে যে রোগটা তৈরি হলো কেন তার ইতিহাস খোঁজার চেষ্টা করি। এর সঙ্গে আরো আছে, আমরা যখন একটা রুগীকে চিকিৎসা করি তার জীবনযাত্রার মানে অবস্থাটাকেও খুঁজি। তারপরে তার কোনো মানসিক কোনো সমস্যা এসে পড়েছিল কিনা, বিশেষ করে মানসিক আঘাত, ভয় ইত্যাদি বিষয়গুলোকে আমরা ভালো করে দেখি। তার সঙ্গে খাদ্যাভ্যাস, মানে খাদ্যের অভ্যাস, সে বিভিন্ন রকম নেশাগ্রস্ত কিনা, বিভিন্ন আজে বাজে খাবার খায় না কিনা, জাঙ্ক ফুড খায় কিনা, এই যে পরিবেশগুলো আমরা খুব ভালো করে এগুলো খোঁজার চেষ্টা করি। তাছাড়া সে কোন পরিবেশে বসবাস করছে, এমনকি তার ব্যক্তিগত জীবনে রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, এইসব বিষয়গুলো আমরা জানতে চেষ্টা করি। কেন? এই জানতে চেষ্টা করার একমাত্র কারণই হচ্ছে যে আমরা সেই ব্যক্তিটা কিভাবে অসুস্থ হলো সেইটাকে খুঁজি, তার কি রোগ হলো খুঁজি না। এইভাবেই আমাদের আলোচনাটা হোক, আমি এইটুকুনি আমার সাধ্যমতো চেষ্টা করলাম বলার। থ্যাংক ইউ। ভালো ভালো। অসংখ্য ধন্যবাদ স্যার। ডক্টর অচিন্ত্য সামন্ত স্যার, ডক্টর অচিন্ত্য সামন্ত। ডক্টর শ্যামল ব্যানার্জি স্যার, আপনি আনমিউট করেছিলেন স্যার, আপনি কিছু বলবেন? ডক্টর শ্যামল ব্যানার্জি স্যার। হ্যাঁ, না স্যার, আমি আজকে প্রথম থেকে ছিলাম না, তো আমি আলোচনাটা শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ডক্টর সৈকত চক্রবর্তী। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আজকে প্রথম তো ক্লাস শুরু হলো, আজকে তো এরপরে তো আরো বলা হবে আস্তে আস্তে। এখানে না, আজকে দ্বিতীয় ক্লাস হলো, আজকে দ্বিতীয় ক্লাস, একটা সেকেন্ড দ্বিতীয় ক্লাস। ঘটকে যেমন একটা কষ্ট হয়েছে, তৃতীয়
আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। তো আর কারো খোলা আছে কিনা দেখো তো, খোলা থাকলে বন্ধ করে দাও। হ্যাঁ তপন আর উৎপলেরটা না না, আর কারো খোলা নেই। মিউট করতে হবে। তপন আর উৎপলের দেখছিলাম খোলা ছিল, ওটা মিউট করতে হবে। হ্যাঁ স্যার, নীলমণি ঘটকের যেমন একটা কথা আছে, একটা ফল যখন পচে তখনই তার উপর মানে জীবাণু তখন তার উপর আক্রমণ করে। জীবাণু আসার জন্য কিন্তু ফলটা পচে না, এবং ফলটা পচে এবং যখন গন্ধ ছাড়ে তখনই কিন্তু সেখানে পোকামাকড় আক্রমণ করে। সেরকম আমাদের শরীরে যখন কোনো রকম ডিরেঞ্জমেন্ট হয়, কোনো রকম যখন রোগ জীবাণু তখনই আসে যখন আমাদের শরীরে কোনো পরিবর্তন হয়, এবং এটা প্রথমে শরীরে আসে না, সবার আগে মনের মধ্যে থেকে আসে। প্রথমে মনের থেকেই তারপরে সেই যখন ডিরেঞ্জমেন্টটা শুরু হয়, এবং তারপরে সেই শরীরের ডিরেঞ্জমেন্টটা এলে তারপরে তার রোগ জীবাণু আক্রমণ করে। অর্থাৎ রোগ জীবাণুটার জন্য শরীরে রোগ হয় না, এইটুকুই আমি বলতে চাই। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন নিরঞ্জন রায়, ডক্টর নিরঞ্জন রায়। ডক্টর নিরঞ্জন রায়। আচ্ছা, আরো উপস্থিত আছেন ডক্টর মাজিদুর রহমান। স্যার, আপনারা কি আমাকে শুনতে পান? মনির স্যার কি, হ্যাঁ, মনির স্যারকে, মনির স্যার মনির কিন্তু স্যারের কিছু কাছে যাব। হ্যাঁ, মনির স্যারের কাছে যাব। আমরা উনি দুজন স্যারকে দেখি, ডক্টর নিরঞ্জন রায় স্যার এবং মাজিদুর রহমান স্যার। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত স্যারেরা মিউট খুলবেন না। আচ্ছা, সবুজ মন্ডল স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর সবুজ মন্ডল। হ্যাঁ, মহারাজ মনির, ডক্টর মহারাজ মনির। রিপন স্যার আছে কিন্তু, মনে করে দিলাম। হ্যাঁ, রিপন স্যার আসছেন কিছুক্ষণ আগে, আমি ডেকে নিব স্যারকে। ডক্টর মহারাজ মনির, মীর মনির হোসেন। ও, আপনি তো ল্যাপটপ দিয়ে যুক্ত হয়েছেন। হ্যাঁ, এখন শুনতে পাবো। হ্যাঁ, ল্যাপটপটা মিউট করুন। হ্যাঁ, এখন হয়েছে। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় অমরনাথ চক্রবর্তী স্যারকে। আজকে আমি আলোচনাটা খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেছি। আজকে অবশ্য আমি একটু আনন্দিত একটা বিশেষ কারণে, স্যার হয়তো জানেন কারণটা। তো আমার আজকে যে একটা প্রশ্ন স্যারের কাছে ছিল, প্রশ্নটা আমি শেষে করছি, আগে কিছু শেয়ার করে নিই। আমি সিটটাকে বোঝার চেষ্টা করলাম, স্যার যেটা বললো এখানে কিছু বিষয় উঠে আসলো, যেমন যে এক্সাইটিং ফ্যাক্টর, ডায়নামিক প্যাথোলজি, তারপরে সিক হওয়ার জন্য মায়ের জন্য অনেকটা দায়ী আমি মনে করি। এখন গতকালকে ক্যান্সার নিয়ে আলোচনা হলো, তো আমি আজকে সিক যখন স্যার পড়াচ্ছিলেন আমার কাছে ওই গতকালকের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠলো। স্যার বললেন যে ওই যে একটা বাবা বাবা তার ছেলেকে আলাদা বাসা নিয়ে দিয়েছে, তো সেখানে নাতিটা তার পুড়ে মরলো। ওই যে কি যেন কারেন্ট থেকে বা শর্ট সার্কিট হয়ে। তো ওই যে মনোবেদনা, ওই যে লোকটা যে বয়ে বেড়ালো, আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে সিক, আর তার ক্যান্সারটা হচ্ছে ডিজিজ। যদি আমি বুঝে থাকি বা স্যার যদি আমি যদি ভুল বুঝে না থাকি, তো স্যার যদি আমাকে একটু এটা বলবেন। তো সিক তো আমরা অনেক আগে থেকে হয়ে যাই। যেমন একটা আমি মনে করি অনেকে আসলে তাদের জীবনে লক্ষ্য নির্ধারণ করে, যেমন সে হতে চেয়েছিল ইঞ্জিনিয়ার, সে এখন ইঞ্জিনিয়ার না হলে সে চাকরি করছে ব্যাংকে, কিন্তু তার কিন্তু ওই যে সে ইঞ্জিনিয়ার হতে পারলো না, সেটা মনে পুষে পুষে তার ডিপ্রেশন হলো, বা সে কাজে মনোযোগ দিতে পারছে না, এটা থেকে অনেক তার লক্ষণ দেখা দিচ্ছে। তো হচ্ছে তার যে মনোযাতনা, এটাও আমি মনে করি সিক। এবং এটা থেকে যেসব লক্ষণগুলো দেখা দিল, তার যে মাথা ব্যথা দেখা দিতে পারে, তার যে একটা যে আশা পূরণ হলো না জীবনে, এটা থেকে তার হয়তো কোষ্ঠকাঠিন্য দেখা দিল, এটা থেকে হয়তো তার আহ, যেমন ব্লাড প্রেশার বেড়ে গেল, এরকম অনেক ফিজিওলজিক্যাল লক্ষণ দেখা দিতে পারে। এগুলোকে আমরা ডিজিজ বলতে পারি। কিন্তু সিক কিন্তু তার এই যে মনের ভিতর যে চাপা কষ্টটা, এটাই মনে হচ্ছে যে আমার কাছে সিক।
তারপরে তো বিভিন্ন এক্সাইটিং ফ্যাক্টর তো স্যাররা আলোচনা করলেন। ওদিন একটা জিনিস, ওদিন যে একটা লোক আমাদের শ্রদ্ধেয় অনন্য মান্নান স্যার, উনি আপনাকে অনেকে চিনবেন, উনি বিভিন্ন গ্রুপে আলোচনা করেন। তো উনি একটা পোস্ট দিল যে মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে গেলে কারণে অকারণে বদলায়। তো ওখানে আমি কমেন্ট করলাম যে বদলায় উত্তেজক কারণে আর মায়াজমের কারণে। জানি না আমার ওই কমেন্টসটা ঠিক ছিল কিনা। এখন ওই সিকের আলোচনা করতে গিয়ে ওইটাও আমার কাছে মনে হচ্ছে যে সিকের কারণে অনেক এই সিকনেসের কারণে হয়তো মানুষ বদলায়, বদলানোর পরিপ্রেক্ষিতে তার বিভিন্ন লক্ষণ মানসিক শারীরিক দেখা দিতে পারে। তো এখন আমাদের এই ওই যে স্যার যেটা বললেন যে কারণ তত্ত্ব মূলে গভীরে আমাদের যেতে হবে, বা যার জন্য করি আমরা হোমিওপ্যাথি হিসেবে আমাদের চেষ্টা তো করতেই হয় কারণটা খুঁজে বের করার জন্য। তো এই আমার মনে হচ্ছে যে এই সিকনেসটা আসলে অনেকটা হোমিওপ্যাথদের জন্য আসলে একটা ভাববার বিষয়। আর এই আমাকে আসলে নতুন ভাবে আজকে ভাবাচ্ছে এবং আমার কাছে খুবই আজকে সিকনেসটা বেশ উপভোগ করলাম। আরেকটা স্যারকে আমার প্রশ্ন, ওই যে স্যার একটা জিনিস বললেন যে পিসি দাস কি জন্য বললেন যে পিসি দাস একটা জিনিস বললেন, ওটা আহ, ওটা আসলে ঠিকই বলেছিলেন। এই পিসি দাস কি বলেছিলেন স্যারের কাছে আমার এটা একটু জানার ছিল। এইটুকুই আমার শেয়ার করা বা জিজ্ঞাসা। ধন্যবাদ। পিসি দাসের প্র্যাকটিস অফ মেডিসিন থেকে বলেছিলাম অ্যাসিডিটির কারণ বলতে গিয়ে ইমোশনাল ডিস্ট্রেস অ্যান্ড এরকম একটা ইমোশনাল ডিস্ট্রেস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কজ অফ অ্যাসিডিটি, এরকম একটা পড়েছিলাম, বহুদিন আগে পড়েছিলাম। পিসি দাসের আমাদের ওই প্র্যাকটিস অফ মেডিসিন বই ছিল, সেখানে এরকম একটা কথা বলেছিল। কিন্তু সেটা তো বাস্তব প্রয়োগ তো দেননি, বাস্তব প্রয়োগ করে কারণ ওটা হলেও কি হবে, ওই বাস্তব প্রয়োগ তো সেই অ্যান্টাসিডই দেবে, তার বাইরে তো সে তারা দিতে পারবে না। এই যে ব্যাপারটা। একটা কথা হচ্ছে কি যে তোমার এই আলোচনা করতে গিয়ে তোমার এই যে ভাবনা চিন্তাটা এসছে, এটা খুব ভালো লাগতো। আমি পার্থকে অনুরোধ করবো এই উত্তরগুলো নিরসনে দিতে, কারণ পার্থ চুপ করে বসে আছে, এইবার বলুক পার্থ। বেশি কথা তো আর বলতে হবে না ওকে। জি স্যার একটা জিনিস, ডক্টর পার্থ প্রদীপ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ জানিয়ে বলছি যে স্যার, আপনার জিনিস আমার খুব মনে মাইক্রোফোনটা হচ্ছে একটু যে কাছে এটা তো নেবেন স্যার। আমার, আপনার কথাগুলো একটু আস্তে শোনা যায়, মাইক্রোফোনটা একটু কাছে নেবেন, তাহলে আমরা ভালো পরিষ্কার শুনতে পাবো। আমি দরজাটা খুলছি, আমার দরজাটা বন্ধ আছে, হয়তো তার জন্য হতে পারে। মাইক্রোফোনটা আমি খুব কাছ থেকে নিয়েই বলছি। না তো, হ্যাঁ এখন কি শোনা যায় সবকিছু? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, যেটা এই মুহূর্তে মনে হচ্ছিল আর কি, খুব ভাইটাল আলোচনা হয়ে গেছে। উই আর দ্য প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ডায়নামিক প্যাথোলজি স্বপন বলেছে, আর এটা বলেছে তপন ঘোষ। আর তপন ঘোষ খুব ভালো যে কথাগুলো বুঝেছে, যে প্রাইমারি স্টেট, সেকেন্ডারি স্টেট আর টার্সিয়ারি স্টেট, খুব মূল্যবান সংযোজন এইগুলো আমাদের ভাইটালিটি। আমরা দেখি যে কেন্ট পরবর্তীকালে আরো সুন্দরভাবে বোঝাবেন, সেটা আমরা পরবর্তীকালে শুনবো আর কি। যেটা একটা কি, যে একটা মন্দিরের মতো মধ্যে যেটা একটা বিগ্রহ, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই অন্তর্যামীটাকে বুঝতে হয়। এখন যেটা বিষয় আর কি, যে আলোচনাটা হলো না, হ্যাঁ, ডেভিয়েশন অফ ভাইটাল ফোর্স, তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তার মায়াজমেটিক কজে তার সাসেপ্টিবিলিটি তৈরি করছে, এগুলো তো এক বিষয়। কিন্তু যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে, একটা টক্সিকোলজি, মনে করুন একটা হেলদি পার্সন, কোনো কিছু নয়, কিন্তু যদি আমরা টক্সিকোলজি পার্টটাকে দেখি, তাকে একটা স্নেক বাইট করলো, তার আর্সেনিক পয়জনিং হলো, বা ওই অ্যাঙ্গুইসের কথাটা যিনি ওই এই মুহূর্তে বোধহয় মনির হোসেন স্যার বললেন, যে রাস্তাতে অযথা একটা মানুষকে হ্যারাসমেন্ট করছে, একটা হেলদি পার্সন সেটা দেখলো, দেখে সে প্রতিবাদ করতে পারছে না, তার একটা পলিটিক্যাল বা সোশ্যাল একটা প্রেসারের জন্য। কিন্তু সেই জিনিসটা আমি একদিন কথা প্রসঙ্গে বলেছিলাম, যে আদালতে একটি মেয়ে, একটা আমাদের সিনেমা হয়েছিল, আমরা যখন এই সময় মধ্যে সেই সিনেমাটা পাবলিশড হয়, সেখানে একজন বাবা একটা অফিসে ক্লার্কের কাজ করে,
তার মেয়েকে রেপ করেছে এবং তাকে সব সময়তেই জিজ্ঞাসা করে আপনার মেয়ে কেমন আছে। সেই কথার উত্তর দিতে দিতে একেবারে পাজেলড হয়ে গেল। সে তখন তার ওই টেবিলের সামনে একটা কাগজে লিখে দিল আমার মেয়ে ভালো আছে, তার পিঠে একটা কাগজে লিখে দিল আমার মেয়ে ভালো আছে। তাহলে তার কোন জায়গাটা কি হলো, ভাইটালিটি কোন জায়গাটা এফেক্ট করলো? এই যে ডেভিয়েশন অফ ভাইটাল ফোর্স, আমরা ভাইটাল ফোর্স তো সেই 9th অ্যাফোরিজমে পাবো, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাফোরিজমের কথা। আমাদের ওইগুলো পড়া আছে বলে ওই জায়গা থেকে আমরা একটা রেফারেন্স টানতে পারছি। কিন্তু এই যে গুরুগম্ভীর আলোচনা, আমরা যদি শুধু, আমরা কিচ্ছু জানি না, শুধু অ্যাফোরিজম 1টা জানি, তাহলে সেখানেই কিন্তু এই সিকের কথাটা বলা হয়েছে। আর বলা হচ্ছে যে সেই সিক থেকে তাকে হেলথে নিয়ে আসতে হবে, তাই তো? The physician high and only mission is to restore the sick to health as it is done. তাই এই কথাটাও এর পরের প্যারাতে আছে, না স্যার, অমর টু কিন্তু হেল্প টু জায়গায় কিওর। হেলথ টু কিওর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। The physician high and only mission is to restore the sick to health to cure as it is done. এইটা অ্যাপ্রিজুম 1-এ। আসলে আমাদের যখন 10 অবধি পড়া রয়েছে, আমরা 1-এর ছেলেকে যখন পড়াবো তখন যদি 5-6 এর পাঠের রেফারেন্স দিই, তাহলে যেরকম হয় অনেকটা যেন ওই রকম হলো। শুধু শিখ, এই শিখটা তো এই রেফারেন্স গুলো না টানলেও আবার বোঝা যায় না। তা ঠিক আছে, এই যে টক্স, একটা হেলদি, অ্যাপারেন্টলি হেলদি মানুষ, সে যদি একটা, তাকে তার কোনো সাসসেপ্টিবিলিটি, আমি বলছি তার মায়োজম ফ্রি, আমরা ধরে নিলাম আইডিয়াল একজন হেলদি মানুষ যার কোনো সাসসেপ্টিবিলিটি নেই, আমরা ধরে নিলাম সে, তার কোনো মায়োজম নেই, তাহলে তার কোনো রোগ হওয়ার চান্স নেই, এই তো কথা। কিন্তু তাকে যদি আমি তীব্র বরফের ঠান্ডার মধ্যে অনেকক্ষণ রেখে দিই, যদি আমরা অনেকক্ষণ তাকে ইরিটেট করি, যদি তাকে কোনো, ওই যেটা বললাম টক্সিকোলজির যে পার্টগুলো, তাহলে সে মানুষটা অসুস্থ হবে কি হবে না? তাহলে ভাইস ভার্সা হলো না একটা? তাহলে এই যে প্রথম যে তাকে মায়াজম যে এফেক্ট করলো, সেটা কোথা থেকে, সেই উৎপত্তি কোথা থেকে, সেই খুঁজতে হবে আমাদের সেই আদি জীবন থেকে। জীবন আছে জীবন থেকে, তখন বলেছে, খুব ফার্স্ট ক্লাস কথা, দারুণ কথা। তাহলে সেই আদিতে যখন আমরা পৌঁছাবো, তখন এর জিনিসে যেন অনেক উত্তর তার মধ্যে রয়েছে। তা বিষয় এই রকমই। এই উৎপল যেন কি কথাগুলো বলছিল, ওই কথাগুলো একটু বোঝার আছে, যে মানে খুব পরিপক্কভাবে বুঝে বলেছে বলে আমার মনে হলো না, ওর কথাগুলো একটু কাঁচা লাগলো। আর একটু জিনিসগুলোকে ভাবতে হবে, যে ওই ছোলা টোলা যে এইটা কথা, সানলাইটের কথা বলেনি, উপযুক্ত পরিবেশ হলে সে নয় হলো। আর আমাদের যে নীলমণি ঘটক যে আলোচনাগুলো করেছেন, কে একজন যেন বললেন, সৈকত বোধহয়, যে ফলটা তখনই পচে, ওই যে পচার পরে জীবাণু আসে, জীবাণু এসে ফলটা পচায় না, এইরকম উনিও বলেছেন যে আমাদের যখন একটা প্যাথোলজি ডেভেলপ করে, যখন সেখানে এই যে অর্গানিজম গুলো আসে। তাই আলোচনাগুলো তো যথেষ্টই হলো। যাই হোক, এই ভাইস ভার্সা এই জিনিসটা যেন আমার মনে, এই জিনিসটা নিয়ে আমরা ভাবিনি, যে আমরা ধরলাম যে কোনো, আমরা যদি আইডিয়াল একটা মানুষ, হেলদি মানুষ ধরি, হেলদি মানুষ তার কোনো মায়াজম নেই,